চিঙ্কির ম্যাজিক ফিঙ্গার্স। চিঙ্কি আর গাট্টু স্কুল থেকে এসে ঘরে আরাম করছিল। চিঙ্কি একটা স্কেচবুক নিয়ে ড্রয়িং করতে লাগে। তখনই গাট্টু টিভিতে নিজের ফেভারিট সং লাগায় আর সোফাতে শুয়ে টিভি দেখতে লাগে। টিভি দেখতে দেখতে গাট্টুর নজর চিঙ্কির উপর যায়। ও খুব মন লাগিয়ে ড্রয়িং বুকে আঁকছিল আর নিজের আঙুলে পেন্সিলটা ঘোরাচ্ছিল। আরে চিঙ্কি, তুমি এই পেন্সিল আঙুলে কি করে ঘোরাচ্ছ? জানি না, আমি তো এমনি এমনি নিজের আঙুলে পেন্সিল আর পেন ঘোরাতে থাকি, কারোর থেকে শিখিনি, এমনি এমনি হয়ে গেছে। আরে বাহ, ন্যাচুরাল ট্যালেন্ট। তখনই রুমে মা আসে আর ওনার হাতে ফোন ছিল, যেটা উনি গাট্টুকে দিয়ে বলে, গাট্টু বাবা, তোর বন্ধু রাজুর কল এসেছে। গাট্টু মোবাইল ফোনে রাজুর সাথে কথা বলে। ক্রিকেট ম্যাচ, মজা হবে, আমি 10 মিনিটে পার্কে আসছি। গাট্টু ঝট করে আলমারি থেকে বিরাট কোহলিওয়ালি জার্সি বের করে আর ওটা পরে ক্রিকেট খেলার জন্য তৈরি হয়ে যায়। তখনই চিঙ্কি বলে, আমিও যাব ক্রিকেট খেলতে, আজ আমারও খুব ইচ্ছে করছে ক্রিকেট খেলতে। আরে বাহ, তাড়াতাড়ি স্পোর্টস শু পরে রেডি হয়ে যাই। গাট্টু আর চিঙ্কি তারপর ক্রিকেট খেলার জন্য মাঠে চলে আসে। ওখানে মাঠে গাট্টুর সব বন্ধু রাজু, বান্টি আর আরো অনেক ছেলেরা জমায়েত হয়েছিল। গাট্টু আর বান্টি ক্যাপ্টেন্স হয় আর এক এক করে বাকি প্লেয়ারদের নিজের টিমে সিলেক্ট করে নেয়। রাজু আমার টিমে, আমি হারিকে নিচ্ছি, রোহান, গৌরব। গাট্টু তখন দেখে যে চিঙ্কি খুব আগ্রহের সাথে ওর দিকে তাকিয়ে আছে। চিঙ্কি, আরে চিঙ্কিও খেলবে, সে তো মেয়ে। তাতে কি হয়েছে, আজ আমার খেলতে ইচ্ছা করছে। তুমি আমাদের সঙ্গে ক্রিকেটে কি করে খেলবে? বাড়ি গিয়ে মায়ের সঙ্গে লুডো খেলো। এটা শুনে যেখানে চিঙ্কির চোখে জল চলে আসে, সেখানে গাট্টুর খুব রাগ হয়। বেকার কথা বলিস না বান্টি, ক্রিকেট সবাই খেলতে পারবে, ছেলে হোক কিংবা মেয়ে। চিঙ্কি খেলবে আর আমার টিমে থাকবে। তোমার মনে হয় তুমি আজকে ম্যাচ হারবে? চিঙ্কিকে টিমে নিয়ে তুই ম্যাচ জিততে পারবি না, দেখে নেব। আমি চ্যালেঞ্জ করছি তোকে। গাট্টু বান্টির চ্যালেঞ্জ একসেপ্ট করে, তারপর টস করে। টস বান্টি জেতে আর ও বোলিং করার সিদ্ধান্ত নেয়। ম্যাচ 6 ওভারের ছিল আর গাট্টুর টিম থেকে গাট্টু আর রাজু ওপেনিং করতে আসে। প্রথম ওভার বান্টি করছিল আর ও লম্বা রান আপ নিয়ে খুব জোরে বল ফেলে, কিন্তু গাট্টু প্রথম বলে দারুণ কভার ড্রাইভ মেরে 4 রান তোলে। বাহ গাট্টু, এই শটটা তো একদম বিরাট কোহলির মতো। চিঙ্কি আর গাট্টুর টিম সবাই আনন্দে তালি বাজাতে লাগে। সেখানে বান্টি খুব রেগে যায় আর গাট্টু পরপর 3টে বলে 4 মেরে হ্যাট্রিক করে প্রথম ওভারে 14 রান করে। পরের ওভারে গাট্টুর পার্টনার রাজু এলবিডব্লিউ হয়ে আউট হয়ে যায়, কিন্তু গাট্টু নিজের অ্যাটাকিং ব্যাটিং চালু রাখে আর ওভারের শেষ বলে দারুণ একটা ছক্কা মারে। এদিকে গাট্টুর পার্টনাররা এক এক করে আউট হতে লাগে, কিন্তু গাট্টু ধীরে ধীরে তার টিমের স্কোর 5 ওভারে 36 করে ফেলে। এবার ইনিংসের শেষ ওভার করতে আসে বান্টি। প্রথম ওভারেই মার খেয়ে বান্টি খুব রেগেছিল আর তাই ও জোরে জোরে বাউন্সার বল ফেলতে লাগে। ওভারের তৃতীয় বল সোজা গাট্টুর বুকে লাগে আর ওর খুব বুক ব্যথা করতে লাগে। এটা দেখে গাট্টুর টিমের সবাই খুব ভয় পেয়ে যায়। গাট্টু যে আর ব্যাট করতে পারবে না, আরো বাইরে চলে আসে। ওর জায়গায় বাবলু ব্যাট করতে আসে, তবুও বান্টি তার খতরনাক বোলিং চালু রাখে আর পরের বলেই বাবলুরও উইকেট পড়ে যায়। এখন ওভারের শেষ 2টো বল খেলার জন্য চিঙ্কিকে আসতে হয়। এটা দেখে বাবলুর মুখে একটা শয়তানের হাসি খেলে যায় আর নিজের টিমের মেম্বারদের বলে, এই মেয়েটা আমার ফাস্ট বোলিং খেলতে এসেছে। আমি তো আগেই বলেছিলাম এই গেমটা মেয়েদের জন্য নয়। এখন দেখো আমি এর কি অবস্থা করি। বান্টি ইচ্ছে করে চিঙ্কিকে আহত করার জন্য একটা ফাস্ট বাউন্সার ফেলে আর চিঙ্কি খুব সাবধানে নিজেকে বাঁচিয়ে ফেলে আর বলটা একদম ওর মাথার কাছ ছুঁয়ে উইকেট কিপারের হাতে চলে যায়। এখন ইনিংসের শেষ বল ছিল। বান্টি লম্বা রান আপ নেয় আর জোরে একটা ইয়র্কার বল চিঙ্কির পায়ে টার্গেট করে। চিঙ্কি নিজেকে বাঁচানোর জন্য ব্যাট এগিয়ে দেয়, কিন্তু বল ব্যাটের এজে টাচ করে উইকেট কিপারের পাশ দিয়ে সোজা বাউন্ডারির বাইরে চলে যায় আর 4 রান হয়ে যায়। এটা দেখে গাট্টুর টিম তালি বাজাতে লাগে, কিন্তু বান্টি আরো রেগে যায়।
গাট্টুর টিম 6 ওভারে 43 রান বানায় আর বান্টির টিমের সামনে 44 রানের টার্গেট রাখে। এদিকে বান্টির বুকে এখনো ব্যথা হচ্ছিল, কিন্তু ও সাহস দেখিয়ে আর একটা দায়িত্ববান ক্যাপ্টেন হয়ে পুরো টিমের ফিল্ডিং সেট করতে লাগে। রাজু উইকেট কিপিং দেখ, বাবলু কভার সে থাক, মন্টি আর রোহান বাউন্ডারি দেখবে, আর আমি? তুমি স্লিপে দাঁড়াও। বান্টির টিমের ওপেনার্সরা খুব ভালো শুরু করে। ভিক্কির প্রথম ওভারে ওরা 2টো ছক্কা মারে আর সেকেন্ড ওভারের শেষে ওদের 24 রান হয়ে যায়, কোনো উইকেট না হারিয়ে। আহত হওয়ার কারণে গাট্টু বল করতে চায় না, কিন্তু টিমের খারাপ অবস্থা দেখে থার্ড ওভার বল করার সিদ্ধান্ত নেয়। ওকে দৌড়াতে যেতে দেখে চিঙ্কি ওকে সাহস দিতে লাগে। কাম অন গাট্টু, কাম অন। গাট্টুর স্পিড খুব একটা ছিল না, কিন্তু ওর ইনসুইং খুব খতরনাক ছিল আর ব্যাটসম্যান বোল্ড হয়ে যায়। ওভারের শেষে গাট্টু একটা আউটসুইং বল ফেলে, যেটা ব্যাটসম্যান এজ করতেই পেছনে উইকেট কিপার ক্যাচ করে নেয়। এখন পিছে ব্যাট করতে অপোজিশন টিমের ক্যাপ্টেন বান্টি আসে। টসের আগে চিঙ্কিকে নিয়ে হওয়া ঝগড়ার জন্য ও গাট্টু চিঙ্কির ওপর খুব রেগেছিল, তাই ও আসতেই পরের ওভারে পরপর 2টো বাউন্ডারি মারে আর টিমের স্কোর 4 ওভারে 37 রান হয়ে যায়। বান্টি স্লিপে দাঁড়ানো চিঙ্কিকে দেখে বলে, জিতে তোমার আর গাট্টুর অপমান করতে মজা আসবে, আমাদের তো শুধু 12 বলে 7টা রান বানাতে হবে। গাট্টুর টিমের সব বলাররাই আউট অফ ফর্ম ছিল আর এখনো পর্যন্ত সব থেকে ভালো ওভার গাট্টুরই ছিল, তাই 5th ওভার ফেলতেও গাট্টুই আসে। বান্টি নন স্ট্রাইকার এন্ডে ছিল। গাট্টু তখন চালাকি করে এমন ফিল্ডিং সেট করে যাতে অন্য ব্যাটসম্যান সিঙ্গেল নেওয়ার চান্সই না পায়। ডট বলের পর ডট বল হওয়ার ফলে বান্টি ধীরে ধীরে রাখতে লাগে আরও নিজেরই ব্যাটসম্যানদের ওপর চিল্লাতে লাগে। ওভারের শেষ বলে প্রেসারে এসে ব্যাটসম্যান উল্টো পাল্টা ব্যাট ঘোরায় আর বল সোজা স্লিপে চলে যায়, যেখানে চিঙ্কি দারুণ ড্রাইভ করে ক্যাচ ধরে নেয়। ওর টিমের সবাই তালি বাজিয়ে চিঙ্কির এই ক্যাচকে সেলিব্রেট করে আর গাট্টু মেডিন ওভার দিয়ে সিচুয়েশন একটু কন্ট্রোল করে। এখন বান্টির ভালো ফর্মের জন্য লাস্ট ওভারে 7 রান বানানো কোনো বড় কঠিন জিনিস নয়। এখন গাট্টু লাস্ট ওভারে বল করার জন্য চিঙ্কিকে ডাকে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ চিঙ্কিকে আজ পর্যন্ত কখনো বল করতে দেখা যায়নি। চিঙ্কি কিন্তু নিজেও শিওর ছিল না, কিন্তু গাট্টু ওকে বলে, নিজের উপরে বিশ্বাস রাখো, বান্টির অহংকার ভাঙার একটাই উপায় আছে, যে ম্যাচ তুমি নিজের বোলিং দিয়ে জেতাও। তোমার ভেতরে শার্প মাইন্ড আছে আর আমার বিশ্বাসও আছে। আর গাট্টু চিঙ্কির কাছে গিয়ে ধীরে ধীরে বলে, মনে করো আজকে বাড়িতে ড্রয়িং করার সময় কেমন করে তুমি আঙুলে পেন্সিল ঘোরাচ্ছিলে। তোমার ম্যাজিক ফিঙ্গারে স্পিন করার ন্যাচারাল ট্যালেন্ট। ব্যাস, ব্যাটসম্যানে ফোকাস রেখো আর বলটাকে নিজের আঙুলে স্পিন করো। চিঙ্কি বল নিয়ে রান আপ করে, কিন্তু চিঙ্কির হাতে বল দেখে বান্টি হাসতে লাগে। এই মেয়ের 2টো বলেই আমি 4 আর 6 মেরে টার্গেট পুরো করে নেব। আজকের পরে গাট্টু আমার সঙ্গে আর কোনো জিনিসে আর্গুমেন্ট করবে না। কিন্তু ও চিঙ্কিকে আন্ডার এস্টিমেট করেছিল। চিঙ্কির ফার্স্ট বলই লেগ স্পিন হয়ে বাইরে চলে যায় আর বান্টিরও হাওয়ায় জোরে ব্যাট ঘোরানো বিফল যায়। ডট বল। বান্টি লেগ স্পিন লক্ষ্য করে নিয়েছিল। এখন পরের বলে কাট শটের জন্য ব্যাকফুটে যায়, কিন্তু চিঙ্কি এটা অফ স্পিন ফেলেছিল। বান্টি আবার বিট হয়ে যায়। এখন গাট্টু আর ওর টিমের মেম্বাররা চিঙ্কির নাম জোরে জোরে নিয়ে ওকে উৎসাহ দিচ্ছিল। চিঙ্কি চিঙ্কি চিঙ্কি। এগুলো দেখে বান্টির রাগের কোনো সীমা থাকে না। 4 বলে জেতার জন্য 7 রান দরকার ছিল, তাই বান্টি ক্রিজ থেকে অনেকটা বেরিয়ে আসে বড় শট মারার জন্য, আর বল স্পিন হয়ে সোজা মিডল স্টাম্পে গিয়ে ধাক্কা খায় আর বান্টি বোল্ড হয়ে যায়। এটা দেখে পুরো টিম চিঙ্কির কাছে দৌড়ে আসে আর পিছেই নাচতে লাগে। এদিকে বান্টি মাথা নিচু করে চুপচাপ চলে যায়। ও স্বপ্নেও কখনো ভাবতে পারেনি যে চিঙ্কি এরকম গুগলি দিতে পারে ওকে। বান্টির উইকেট পড়ে যেতেই পুরো টিমের সাহস কমে যায় আর এখন 3 বলে 7 রানটাই কষ্টকর হয়ে যায়। চিঙ্কির স্পিন বল কেউই বুঝতে পারছিল না, যেন কোনো ম্যাজিক হচ্ছিল চিঙ্কির হাতে। ও পরের বলেই ব্যাটসম্যানকে এলবিডব্লিউ করে আর পরের বলেই ব্যাটসম্যানকে ক্যাচ আউট করিয়ে হ্যাট্রিক করে নেয়। বান্টির টিমের সব ব্যাটসম্যান আউট হয়ে যায়
আর ম্যাচ গাট্টুর টিম জিতে যায়। আমি বলেছিলাম না তোমার আঙুলে ম্যাজিক। দারুণ বোলিং করলে। হ্যাঁ চিঙ্কি, আজকের থেকে তুমি আমাদের টিমের সবথেকে মেইন বলার। ম্যাচ হেরে যাওয়া আর চিঙ্কির বোলিং দেখে বান্টির অহংকার ভেঙে চুরচুর হয়ে যায়। তখনও গাট্টু আর চিঙ্কির কাছে এসে বলে, আমার ভুল হয়েছে চিঙ্কি, আমাকে ক্ষমা করে দাও। আমি মেয়েদেরকে ছেলেদের থেকে কম ভাববো না। এটা শুনে গাট্টু চিঙ্কি ওদের ক্ষমা করে দেয়। আর সবাই চিঙ্কির এই পারফরমেন্সের খুব প্রশংসা করে আর সাথে সাথে বলে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। চেস চ্যাম্পিয়ন চিঙ্কি। বৃষ্টির মরশুমে হঠাৎ করে খুব কড়া রোদ বেরিয়ে আসলো। এই হঠাৎ আবহাওয়ায় চেঞ্জে বাচ্চারা খুব অসুস্থ হলো। অনেক বাচ্চাদের সর্দি জ্বর হচ্ছিল। চিঙ্কিও যখন একদিন স্কুল থেকে বাড়ি ফিরল, ওর খুব কাশি হচ্ছিল। আরে চিঙ্কি, তোমার শরীর তো খারাপ মনে হচ্ছে। হ্যাঁ মা, দুপুর থেকে গলায় কেমন যেন লাগছে। কোনো ব্যাপার না, আমি তুলসী পাতা, আদা, কালো গোলমরিচ দিয়ে কাড়া বানিয়ে দিচ্ছি। এটা খেয়ে সন্ধ্যের মধ্যে কাশি দূর হয়ে যাবে। কিন্তু সন্ধ্যেবেলা চিঙ্কির শরীর আরো খারাপ হয়ে যায় আর ওর জ্বরও হয়ে গিয়েছিল। বাবা ফ্যামিলি ডক্টরকে ডাকলো আর সে চিঙ্কির পুরো চেক আপ করলো। এর ভাইরাল ইনফেকশন হয়েছে, অনেক বাচ্চাদেরই আজকাল হচ্ছে। চিন্তা করার কোনো দরকার নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, চিঙ্কি একদম ঠিক হয়ে যাবে। গাট্টুরও চিঙ্কির জন্য খুব চিন্তা হচ্ছিল। ও একটা রেসপন্সিবল ভাইয়ের মতন কাজ করলো আর ফটাফট মেডিকেল স্টোর থেকে চিঙ্কির জন্য ওষুধ আনলো। মাম্মি চিঙ্কিকে ওষুধ খাইয়ে দিল, আরও ভালোভাবে ঘুমিয়ে পড়ল। পরের দিন থেকে চিঙ্কি স্কুল যাচ্ছিল না। ওকে ডক্টর সারাদিন বেড রেস্ট করতে বলেছিল। গাট্টুও স্কুল থেকে বাড়ি এসে চিঙ্কির সাথে সারা সময় কাটাতো। চিঙ্কি যেন বোর না হয়ে যায়, তাই গাট্টু ওকে স্টোরি বুক আর ম্যাগাজিন থেকে ইন্টারেস্টিং গল্প শোনাতে থাকতো। এইভাবে গাট্টুকে চিঙ্কির খেয়াল রাখতে দেখে মা খুব খুশি হতো। একদিন গাট্টু একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিউজ পেপারে পড়লো আর ও চিঙ্কিকে ওই ব্যাপারটা বলল। আরে চিঙ্কি, আমি এমন কম্পিউটারের বিষয় জানলাম যে চেস খেলতে পারে। তাই? হ্যাঁ চিঙ্কি, সায়েন্টিস্ট এমন কম্পিউটার বানিয়েছে যে মানুষের মতন চেস খেলতে পারে, যার নাম ডিপ ব্লু। আর একবার সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকেও চেসে হারিয়ে দিয়েছিল। আরে বাহ, আমারও চেসের গেম খুব ভালো লাগে। আমি তোমার ফোনে চেসের অ্যাপ ইনস্টল করে দেব, তুমি একলা বসে বসেও তাতে তুমি চেস খেলতে পারবে। গাট্টু চিঙ্কির ফোনে চেসের অ্যাপ ইনস্টল করে দিল। এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। আর চিঙ্কি অনলাইনে গেমটা শিখে সবকিছু প্র্যাকটিস করলো। বাবা মাও চিঙ্কির এই নতুন শখ দেখে খুব খুশি ছিল। পরের দিন যখন বাবা সন্ধ্যেবেলায় বাড়ি ফিরল, বাবা চিঙ্কিকে একটা প্যাকেট দিল। আরে এই প্যাকেটে কি? আরে র‍্যাপার খুলে তো দেখো, তোমার জন্য সারপ্রাইজ গিফট আছে। চিঙ্কি প্যাকেট খুলে ভেতরে ও একটা চেস বোর্ড পায়। আরে বাহ, এটা তো খুবই ভালো চেস বোর্ড। মার গাট্টু ও চিঙ্কির সারপ্রাইজ গিফটটা দেখে খুব জোরে হাততালি দেয়। আমার তো খুব ভরসা যে একদিন চিঙ্কি প্রজ্ঞানন্দের মতন আমাদেরও মাথা গর্বের চোটে উঁচু করবে। এই প্রজ্ঞানন্দা কি মা? প্রজ্ঞানন্দা একটা ইন্ডিয়ান চেস প্লেয়ার যে গত বছর শুধু 16 বছরের আয়ুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসনকে হারিয়েছে। শুধু 16 বছরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়েছে? তুমিও কমেডি চ্যাম্পিয়ন হয়ে যাবে, আমার পূর্ণ বিশ্বাস। চিঙ্কি এখন বাড়ির থেকেই অনলাইন চেস খেললো নিজের বন্ধুদের সাথে। কিছু দিনের মধ্যে চিঙ্কির গেম এত ইমপ্রুভ হলো যে স্কুলের লোকেরা ওর খুব প্রশংসা করলো। চিঙ্কির কিছু ক্লাসমেটসরা স্কুলের স্পোর্টস টিচার রাধিকা ম্যামকে চিঙ্কির কথা বলল। রাধিকা ম্যাম নিজে চেস চ্যাম্পিয়ন ছিল। পরের দিন রাধিকা ম্যাম চিঙ্কির শরীর কেমন আছে দেখার জন্য বাড়ি এলো। ডক্টরের মেডিসিনে চিঙ্কির হেলথ অনেক ইমপ্রুভ হয়ে গিয়েছিল, কিন্তু এখনো ও ঠিক হতে আরো 3-4 দিন লাগবে। তুমি অ্যাটেন্ডেন্সের চিন্তা করো না চিঙ্কি, নিজের হেলথ ঠিক করো। আচ্ছা ম্যাম। আর আমি তোমার চেস গেমের বিষয়ে অনেক কথা শুনেছি, সবাই খুব প্রশংসা করছে। আমি তো এখন শিখছি ম্যাম, কিন্তু চেস খেলতে আমার খুব মজা লাগছে। চলো আমরা একটা গেম খেলি।
চিঙ্কি চেস বোর্ড সাজালো আর রাধিকা ম্যামের সাথে গেম খেলতে শুরু করলো। মা রাধিকা ম্যামের জন্য চা আর বিস্কিট আনলো আর সাথে বসে ওদের গেম দেখলো। চিঙ্কি যেইভাবে শান্ত মনে নিজের চাল চলছিল তা দেখে রাধিকা ম্যাম খুব ইমপ্রেসড হচ্ছিল। গেম ফাইনালি রাধিকা ম্যামই জিতলো, কিন্তু চিঙ্কি যেভাবে গেমটা খেললো সেটা প্রশংসা করার মতো। রাধিকা ম্যাম চিঙ্কিকে নিজের খেলা আরো ভালো করার জন্য অনেক টিপস দিয়ে গেল। কিছুদিন পরে ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট হওয়ার ছিল আর চিঙ্কি গাট্টুর স্কুল প্রিন্সিপাল স্কুল টিমের অ্যানাউন্সমেন্ট করলো, এই বছর চেস টুর্নামেন্টে আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করবে বিশাল, প্রজ্ঞা, কুমুদ আর চিঙ্কি। সব বাচ্চারা ক্ল্যাপিং করে স্কুল টিমকে অভ্যর্থনা জানালো। কংগ্রেচুলেশন চিঙ্কি, আমার পুরো বিশ্বাস ছিল যে তোমার সিলেকশন নিশ্চয়ই হবে। যেখানে অনেক বাচ্চারা চিঙ্কির নাম শুনে খুব খুশি ছিল, কিছু টিচার্সরা চিঙ্কির ব্যাপারে একটু সন্দেহ জাগালো। হিস্ট্রি টিচার সন্ধ্যা ম্যাম বলে, চিঙ্কি তো খুব ছোট, এত কম বয়সে ক্লাব টুর্নামেন্টে সিনিয়রদের সামনে কি করে টিকবে? চিঙ্কি এজ ওয়াইজ হতো ছোট, কিন্তু ওর মাথা অনেক খেলে। আমি নিশ্চিত চিঙ্কি আমাদের স্কুলের অনেক নাম করে আসবে। পরের সানডেতে টাউন হলে ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট শুরু হলো। চিঙ্কিকে সাহস দেওয়ার জন্য মা, বাবা আর গাট্টু এসেছিল, আর সাথে স্কুল টিমের অন্য মেম্বাররাও আর রাধিকা ম্যামও। ফার্স্ট রাউন্ডেই স্কুল টিমের কুমুদ আর বিশাল ম্যাচগুলো হেরে গেল। প্রজ্ঞা খুবই দারুণ খেলা খেলল আর সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেল, কিন্তু চিঙ্কির ম্যাচ সেন্ট পল স্কুলের পিটার ভেগাসের সাথে হলো, যে লাস্ট ইয়ারের সেমিফাইনালিস্ট। পিটার ওভার কনফিডেন্সে নিজের বন্ধুদেরকে বলল, এই ছোট মেয়েটা তো আধা ঘন্টাও আমার সামনে থাকতে পারবে না। ওর সাথে দাঁড়ানো লোকেরা চিঙ্কির দিকে তাকিয়ে হাসতে শুরু করলো, কিন্তু খেলা শুরু হওয়ার সাথে সাথে চিঙ্কি এমন ঘোরালো যে পিটার ফেসে গেল। ও দেখেই ছিল না যে চিঙ্কির কুইন কিভাবে পিটারের হাতে এসে একটা ভয়ানক জাল বুনছিল। 15 মিনিট পরেই পিটার চেকমেট হয়ে গেল। সেকেন্ড রাউন্ডেও যখন চিঙ্কি নিজের অপোনেন্টকে হারিয়ে সেমিফাইনাল রাউন্ডে জায়গা বানালো, তখন টুর্নামেন্টের ওর নামের চর্চা হতে শুরু করলো। অন্যদিকে চিঙ্কির স্কুলের অন্য প্লেয়ার প্রজ্ঞা নিজের ম্যাচ হেরে গেল, আর এবার মেডেল জেতার দায়িত্ব শুধু চিঙ্কির উপরেই থাকলো। সেমিফাইনালে চিঙ্কির ম্যাচ রুবিনার সাথে ছিল, যে চিঙ্কির মতনই প্রথমবার এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছিল, কিন্তু ওর অ্যাটাকিং মুভসের খুব চর্চা হচ্ছিল। ম্যাচের আগে রাধিকা ম্যাম চিঙ্কিকে বোঝানোর জন্য বলে, চিঙ্কি, এই মেয়েটা রুবিনার অ্যাটাকিং মুভস খুব ডেঞ্জারাস, কিন্তু ম্যাম, আমি সিসিলিয়ান ডিফেন্স স্ট্র্যাটেজি দিয়ে গেমটা ওপেন করব। দেখি রুবিনাতে কত পেশেন্স আছে। খেলা শুরু হলো আর রুবিনা একের পর এক অ্যাটাকিং মুভস করতে লাগলো, কিন্তু চিঙ্কির অ্যান্টিসিপেশন খুব শার্প ছিল। ও যেভাবে নিজের সিসিলিয়ান ডিফেন্স বানিয়ে রেখেছিল তার থেকে রুবিনার ধৈর্য ভাঙতে শুরু করলো। হঠাৎ করে রুবিনা ভুল করতে শুরু করলো, আর তার ফায়দা উঠিয়ে চিঙ্কি রুবিনার কিলাটা ভেঙে দিল। সবাই হয়রান হয়ে গেল যে চিঙ্কি এত শান্তভাবে রুবিনাকে কি করে হারিয়ে দিল। তারপর ফাইনাল গেম শুরু হলো। এইবার চিঙ্কির সামনে ছিল শানায়া ভার্মা, গত বছরের চ্যাম্পিয়ন। ও শুধু চিঙ্কির থেকে 4 বছর বড়ই ছিল না, বরং 2 বছর ধরে ও গোল্ড মেডেল জিতেই আসছিল। চিঙ্কি শানায়ার স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারছিল না, আর আস্তে আস্তে শানায়া গেমের উপরে মজবুত ধরে নিল। ও চিঙ্কির 2টো বিশপ আর একটা নাইটকে উড়িয়ে দিল, আর চিঙ্কি শানায়ার শুধু 3টে পনেই নষ্ট করতে পেরেছিল। গেমটা আস্তে আস্তে শানায়ার দিকে চলে যেতে দেখে গাট্টু, বাবা আর মায়ের চেহারায় চিন্তা ছেয়ে গেল। কিন্তু তখনই রাধিকা ম্যাম বলল, চিঙ্কি একটা হাই রিস্ক মুভ বানাচ্ছে, আর যদি এটা কাজ করে যায় ওর কবজা সিধা শানায়ার কুইনে হবে। আসলে চিঙ্কিকে এই মুভটা রাধিকা ম্যামই শিখিয়েছিল, আর ওনার আন্দাজ একদম ঠিক হলো। চিঙ্কি কিছুক্ষণ পরেই শানায়ার কুইনটাকে উড়িয়ে দিল। শানায়ার পুরো গেম ওর কুইনের উপরেই টিকেছিল, আর চিঙ্কির এই মুভের পরেও ও একদম গন্ডগোলে পড়ে গেল। চিঙ্কি কিছুক্ষণের মধ্যে শানায়াকে চেকমেট করে দিল, আর টাউন হল লোকেদের করতালিতে একদম মেতে গেল। চিঙ্কিকে চিফ গেস্ট গোল্ড মেডেল পড়ালো, আর এইটা দেখে বাবা, মা, গাট্টু আর রাধিকা ম্যাম খুব খুশি হলো। আর এখন তো চিঙ্কি স্টেট লেভেল জুনিয়র চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করে গেল। খুব ভালো চিঙ্কি। নিজের শরীর খারাপের সময়
তুমি একটা নতুন স্কিল শেখার জন্য চেষ্টা করলে আর আজ ওটা দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেলে। উই আর প্রাউড অফ ইউ চিঙ্কি। চিঙ্কির বার্থডে। স্কুল শুরু হয়েছে শুধু 1 মাসই হয়েছিল যে সোশ্যাল স্টাডিজের টিচার প্রভাত স্যার বাচ্চাদের জন্য দারুণ ট্রিপ প্ল্যান করেছে। বাচ্চারা, ছুটির আগে আমরা সবাই মিশে একটা ওল্ড এজ হোমে যাব। ওল্ড এজ হোম সেটা কি হয় স্যার? ওল্ড এজ হোম বয়স্ক লোকেদের জন্য একটা স্পেশাল ঘর হয়। যারা কোনো কারণে একলা থাকে, কোনো লোকেদের বাচ্চারা তাদের থেকে খুব দূরে থাকে, তো কোনো লোকেদের কোনো ফ্যামিলিই থাকে না। ওল্ড এজ হোমে এমন লোকেদের কেয়ারও হয়ে যায় আর ওনাদের সঙ্গে থাকার জন্য অন্য লোকেদেরও পেয়ে যায়। প্রভাত স্যারের সাথে স্কুল বাসে বসে সব বাচ্চারা সন্ধ্যা বৃদ্ধাশ্রমে যায় আর দেখে যে কত বয়স্ক লোকরা নিজের পরিবার থেকে দূরে থাকে আর ওদের চোখে চিরজীবনের যেন একাকিত্ব ভরে। গট্টু, চিঙ্কি আর বাকি বাচ্চারা তাদের দিদা, দাদু, ঠাকুরদা, ঠাকুমাকে নিজেদের পরিবারের সাথে থাকতে দেখেছে, কিন্তু আজ জানতে পারল যে এত বয়স্ক লোকরা ওল্ড এজ হোমেও থাকে। প্রভাত স্যার আর ওল্ড এজ হোমের ম্যানেজার বাচ্চাদের বয়স্কদের সাথে কথা বলায়। ছোট বাচ্চাদের সেখানে দেখে আর ওদের সাথে কথা বলে বয়স্ক লোকদের মুখে হাসি ফুটে আসে। বিকেল বেলায় গট্টু, চিঙ্কি নিজের ঘরে ফিরে এসে মাকে ওল্ড এজ হোমের ব্যাপারে সব বলে আর গট্টুর কিছু মনে পড়ে। আরে চিঙ্কি, 2 দিন পরে তো তোমার বার্থডে আসছে। আরে হ্যাঁ, চিঙ্কির বার্থডে তো 2 দিন পরেই আছে। ওর বার্থডে পার্টি একদম দারুণ করা হবে। মা, ওল্ড এজ হোমে থাকা সেই বয়স্ক লোকরাও তাদের পরিবারের বার্থডে পার্টি মিস করে না? চলো না এইবারের বার্থডে পার্টি ওনাদের সাথেই পালন করি। এটা তো দারুণ কথা চিঙ্কি, কিন্তু আমরা ওই ওল্ড এজ হোমের সাথে কি করে কথা বলবো? তুমি চিন্তা করো না মা, আমি প্রভাত স্যারের সঙ্গে আইডিয়া ডিসকাস করব। পরের দিন গট্টু প্রভাত স্যারকে চিঙ্কির বার্থডে প্ল্যানের কথা বলে আর প্রভাত স্যারও চিঙ্কির আইডিয়া শুনে খুব খুশি হয়। আরে, এটা তো খুব ভালো আইডিয়া গট্টু। আমি এক্ষুনি ওল্ড এজ হোমের ম্যানেজারের সঙ্গে কথা বলছি। গট্টু নিজের আর চিঙ্কির বন্ধুদেরও এই ব্যাপারে জানায় যে চিঙ্কির বার্থডে পার্টি এবার আলাদা ধরনের হতে চলেছে আর সবাইকে বিকেল বেলা 5টার সময় নিজের ঘরে ইনভাইট করে। আর শেষমেশ চিঙ্কির সেই বার্থডে এসেই যায়। সকাল সকাল চিঙ্কি ঘুম থেকে উঠে সবার আগে মা বাবার থেকে আশীর্বাদ নেয়। হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে চিঙ্কি। দেখো তো টেবিলের উপরে কি রাখা। চিঙ্কি তখন টেবিলের দিকে এগিয়ে যায়, যেখানে কালারফুল পেপার দিয়ে একটা বক্স র্যাপ করা ছিল, যেখানে লেখা ছিল হ্যাপি বার্থডে চিঙ্কি। আরে বাহ, সারপ্রাইজড গিফট! কি এটা? আরে প্যাকেট খুলে তো দেখো। চিঙ্কি খুব এক্সাইটেড হয়ে প্যাকেট খোলে। ভেতরে একটা বই ছিল, ইন্সপিরেশনাল উইমেন অফ ইন্ডিয়া। এই বইয়ের মধ্যে মাদার টেরিজা, কিরণ বেদির থেকে নিয়ে ম্যারি কম আর ইন্দিরা নূয়ির লাইফ স্টোরি আছে। তোমার মধ্যেও আমি সেই স্পার্ক দেখতে পাই যে তুমি দেশ আর সমাজের জন্য কিছু একটা ভালো করবে। থ্যাংক ইউ পাপা, এই বার্থডে গিফটটা আমার খুব ভালো লেগেছে। কিছুক্ষণ পর গট্টু, চিঙ্কি, মা, বাবা পাশেরই একটা মন্দিরে যায়। সবাই মিলে পুজো করে আর পুরোহিত মশাই সবাইকে প্রসাদ দেয়। তখনই প্রভাত স্যারের কল আসে। গট্টু ওনার সাথে কথা বলে মা, বাবা আর চিঙ্কিকে জানায়। প্রভাত স্যার এক্ষুনি ইনফর্ম করলো ওল্ড এজ হোমের লোকেরা চিঙ্কির বার্থডে সেখানে অ্যারেঞ্জ করার জন্য রাজি হয়ে গেছে। আরে বাহ, তাহলে তো চিঙ্কির বার্থডে পার্টি খুবই ভালো হবে আজকে। চিঙ্কি আর মা এই কথা শুনে খুব খুশি হয় আর ফেরত আসার সময় বিকেল বেলার বার্থডে পার্টির জন্য কেক, ফ্লাওয়ার্স, বেলুনস আর অনেক জিনিস কিনে নেয়। বিকেল 5টার সময় প্রভাত স্যার আর গট্টু, চিঙ্কির আরো 4-5টা বন্ধু ওদের ঘরে চলে আসে। সবাই ওকে উইশ করে। তারপর বাবা আর প্রভাত স্যারের কারে বসে সন্ধ্যা বৃদ্ধাশ্রমে পৌঁছে যায়। ওল্ড এজ হোমের ম্যানেজার আগের থেকেই সবাইকে চিঙ্কির বার্থডে পার্টি সম্পর্কে বলে দিয়েছিল আর সব বয়স্করা হলে জমা হয়ে গিয়েছিল। হ্যাপি বার্থডে চিঙ্কি। আমাকে যখন প্রভাত স্যার তোমার আইডিয়ার ব্যাপারে বলল তো আমার খুব ভালো লাগলো। দেখো তোমার বার্থডে সেলিব্রেট করার জন্য এইখানে কত লোকেরা এসেছে। চিঙ্কি দেখে যে ওই সব বয়স্করা আজ খুব খুশি ছিল। এমন মনে হচ্ছিল যেন ওরা অনেক বছর পর কোনো বাচ্চার বার্থডে পার্টিতে জয়েন করেছে।
এরই মধ্যে মা টেবিলে কেক আর ক্যান্ডেল সাজিয়ে দেয়। ওদিকে গট্টু আর গট্টুর বন্ধুরা হলকে বেলুন আর ফ্লাওয়ার্স দিয়ে সাজিয়ে দেয়। তারপর চিঙ্কি কেক কাটে আর সবাই খুব আনন্দে ওকে বার্থডে উইশ করে। তারপর মা আর গট্টু মিলে প্লেটে কেকস, ওয়েফার্স, সিঙ্গারা আর আরো দারুণ দারুণ খাবার রেখে দেয় আর এক এক করে সবাইকে দিয়ে দেয়। ওদিকে গট্টু আর চিঙ্কির বন্ধু হরি আর রাজু একদিকে মিউজিক সিস্টেম আর স্পিকার সেট করে আর একটা রকিং গানে গট্টু আর হরি নাচানাচি শুরু করে দেয়। চিঙ্কি মা, বাবা আর প্রভাত স্যারের সাথে সাথে সব বয়স্করাই এটা খুব এনজয় করছিল আর তালি বাজিয়ে গট্টু আর হরিকে উৎসাহ দিচ্ছিল। তখনই হঠাৎ মিউজিক বন্ধ হয়ে যায় আর লাইটও চলে যায়। চারিদিক অন্ধকার। আরে এটা কি হলো? ও গড, এই পাওয়ার কাটটাও এখনই হওয়ার ছিল। আজকাল এই এরিয়াতে খুবই পাওয়ার কাট হচ্ছে। কারেন্ট গেলে 1-2 ঘন্টা পরেই আসে। ও নো, পার্টির মজাটাই তো গেল। আর তখন একটা বয়স্ক লোক বলে, আরে চিঙ্কির বার্থডে পার্টি এমন কি করে খারাপ হবে? এইটা তো চিঙ্কির স্পেশাল বার্থডে পার্টি। আর 3-4টে আরো বয়স্ক লোকের সাথে তিনি কোথাও একটা যান আর 5 মিনিটের মধ্যে ক্যান্ডেল নিয়ে চলে আসে। আর আস্তে আস্তে পুরো ঘরের চারিদিকে অনেক ক্যান্ডেলস লেগে যায় আর সেই আলোতেই পুরো ঘর ঝকমক করে ওঠে। তখন অন্য একটা দাদু শাম্মী কাপুরের পুরনো গান গাইতে লাগে আর বাকিরা তালির সাথে সেই গানের বিট দিতে লাগে আর সবাই আবার আগের মতো আনন্দ করতে লাগে। অন্য একটা দাদু খুব দারুণ একটা কৃষ্ণ ভজন গায়, আবার অন্য একটা দাদু বাঁশি বাজায়। আর সেই সঙ্গীত সন্ধ্যায় সবার দারুণ মজা লাগছিল। আর কিছুক্ষণ পর যখন লাইটস আসে, সবাই মিলে চিঙ্কিকে খুব আশীর্বাদ করে। মা, অনেক বছর পর এমন মনে হলো যেন আমরা আমাদের ফ্যামিলির বার্থডে পার্টিতে এনজয় করছি। তুই সত্যি আমাদের খুব খুশি করেছিস। হ্যাঁ মা চিঙ্কি, ভগবান যেন তোর সব ইচ্ছে পূরণ করে। তোমাদের মতো বাচ্চারাই তো বড় হয়ে আমাদের সমাজের জন্য ভালো ভালো কাজ করে। খুব ভালো হোক তোর। হ্যাঁ চিঙ্কি, ঠাকুর তোমাকে খুব আনন্দ দিক। তোমার মতন বাচ্চারাই বড় হয়ে সমাজের জন্য কিছু একটা ভালো কাজ করে। এই সব শুনে চিঙ্কির মা বাবাও খুব প্রাউড ফিল করে। চিঙ্কি, এনাদের ভালোবাসা আর আশীর্বাদের থেকে বড় গিফট আজ তো কিছুই হতে পারে না। আর এটা শুনে চিঙ্কির মুখেও খুব বড় হাসি এসে যায় আর সবাই মিলে বলে, হ্যাপি বার্থডে চিঙ্কি। চিঙ্কির হেয়ার কাট। চিঙ্কি আর গট্টু আরাম করে লিভিং রুমে বসে টিভি দেখছিল। চিঙ্কি, হয়ে গেছে। তুমি আর এখানে কতক্ষণ কার্টুন দেখবে? না না গট্টু, আমি এখন এই কার্টুনটাই বসে বসে দেখবো। তখনই সেখানে মা চলে আসে। চিঙ্কি, এটা কিন্তু খুব খারাপ কথা। চলো নিজের ভাইয়ের সাথে রিমোট শেয়ার করো। তোমাদের পরস্পরের সাথে শেয়ার করা উচিত। আচ্ছা মা, এই নে গট্টু, এবার তুই দেখ। তখন বাবাও সেখানে চলে আসে। আরে এরা শুধু তো তোমার কথাই শোনে, আমার কথা তো একদমই শোনে না এরা। তুমি বাপের বাড়িতে যাচ্ছ, কে জানে কি করে সামলাবো। কি মা, তুমি মামা বাড়ি যাচ্ছ? মা, আমাদেরও নিয়ে চলো না, আমারও দিদার কাছে যাওয়ার আছে। না বাবা, তোমাদের পরীক্ষা আছে না। এমনিতেও দিদার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, তাই দেখা করতে যাচ্ছি আমি। আচ্ছা মা, তুমি শান্তি মতো যেও আর দিদার খেয়াল রেখো। আচ্ছা মা, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ বাবা, খুব তাড়াতাড়ি চলে আসবো আমি। ওহো মা, আমার এক্ষুনি মনে পড়লো, তুমি তো আমার হেয়ার কাটিং করতে বলেছিলে, কিন্তু তুমি তো চলে যাবে। এখন কি করে হবে তাহলে? আরে বাবা, তুই চিন্তা করিস না, আমি এই গেলাম আর এই এলাম। আচ্ছা মা, তুমি তাড়াতাড়ি এসো, তারপর করে দিও, কিন্তু আমি তোমার হাতে কাটিং করাবো। পরের দিন মা মামা বাড়ি চলে যায় আর গট্টু আর চিঙ্কি স্কুলে চলে যায়। বাচ্চারা, তোমরা কথা বলো না। আমাদের স্কুলে নতুন প্রিন্সিপাল এসেছেন। উনি আগে আর্মি স্কুলের প্রিন্সিপাল ছিলেন আর উনি ভীষণ স্ট্রিক্ট।
উনি সব বাচ্চার ইউনিফর্ম আর হেয়ারস্টাইল চেকিং করবেন বলেছেন। সব বাচ্চারা এক এক করে নিজের চেকিং করায়, আর কিছুক্ষণ পরে কিছু বাচ্চাদের আলাদা লাইনে দাঁড় করানো হয়, আর চিঙ্কিকেও সেই লাইনে দাঁড় করানো হয়। কিছুক্ষণ পর সেখানে প্রিন্সিপাল ম্যাডাম আসেন। স্টুডেন্টস, তোমাদের কারোর ইউনিফর্ম সঠিক নয়, এই জন্য তোমাদের এখানে দাঁড় করানো হয়েছে। এখন থেকে সবার ইউনিফর্ম নিট অ্যান্ড ক্লিন হতে হবে, আর তোমাদের চুলের লেন্থও একদম পারফেক্ট হতে হবে। মনে করে কালকের থেকে নিজেদের ইউনিফর্ম যেন সঠিক করে পরে আসবে, যাতে তোমরা স্কুলের রুলস ফলো করো, আর সেটা যদি না হয় তাহলে তোমরা পানিশমেন্ট পাবে। চিঙ্কি, আমি জানি তুমি কি কথা ভাবছো। দেখো, তোমার ইউনিফর্ম একদম পারফেক্ট আছে, কিন্তু তোমার হেয়ার স্টাইলে প্রবলেম আছে। তোমার চুল খুব বড় হয়ে গিয়েছে যে, আর স্কুলের রুল হিসাবে সব বাচ্চাদের নিজেদের চুলের লেন্থ এক সমান রাখতে হবে। তাই চিঙ্কি, তাড়াতাড়ি নিজের চুলের হেয়ার কাট করিয়ে নাও, যাতে তুমি পানিশমেন্ট না পাও। ওকে ম্যাম। চিঙ্কি তারপর ক্লাসে চলে আসে, কিন্তু কারোর সাথে কথা বলে না, এমনকি ও গাট্টুর সাথেও কোনো কথা বলে না। তারপর স্কুলের ছুটির পর দুজনে ঘর চলে আসে। আরে বাচ্চারা, এসে গেছো তোমরা? চলো তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করো আর এসে যাও খেতে। না বাবা, আমার খিদে পাচ্ছে না, আমি আমার রুমে যাচ্ছি। কি হলো চিঙ্কি? আর এটা বলে ও নিজের রুমে চলে যায়। দেখো না বাবা, এ আজকে এমন বিহেভ করছে। তারপর গাট্টু বাবাকে সব কথা জানায়। আরে গট্টু, এইটা তো খুবই চিন্তার ব্যাপার, কারণ ছোটবেলার থেকে এখনো অবধি চিঙ্কি শুধু মায়ের কাছে হেয়ার কাট করিয়েছে। এমনিতে তার চিন্তাটা সঠিক, যখন মা এখানে নেই তখন হেয়ার কাট কি করে হবে? বাবা, এতে কি এসে যায়? একটা বারের জন্য সে বাইরেও কাটিং করতে পারে। না গট্টু, খুব আগের কথা। চিঙ্কি ছোটবেলাতে চুল কাটাতে গেছিল, কিন্তু ভুল করে সিজারটা চিঙ্কির কানে লেগে গেছিল, তাতে সে একটু আঘাত পেয়েছিল। সেই আঘাতটা তো খুব কম, কিন্তু চিঙ্কি যে ছোট বাচ্চা ছিল তখন, তো সে সেই কথাতে খুব ভয় পেয়ে গেছিল, আর তবে থেকে সে মায়ের কাছেই হেয়ার কাট করায়। ও, তো বাবা এখন কি করবে বলো না, এখন কি করব? চিঙ্কি নিজের রুমে বসে ভাবছিল যে ও কি এবার পানিশমেন্ট পাবে, কারণ ও তো নিজের মাকে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করায় না। আর ভাবতে ভাবতে ও ঘুমিয়ে পড়ে। যখন ওর ঘুম ভাঙে, দেখে গাট্টু আর বাবা ওর সামনে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। চলো চিঙ্কি মা, রেডি হয়ে যাও। রেডি? কিন্তু কেন বাবা? কোথায় যাচ্ছি বাবা? আমরা হেয়ার কাট করাতে নিয়ে যাচ্ছি না চিঙ্কি। কি? আমি করাবো না হেয়ার কাট? আমি মাকে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করাবো না। আরে না চিঙ্কি, আমি তোমার না, আমার আর গাট্টুর কাটিং করাবো। সত্যি? নয়তো কি, দেখো না আমাদের চুল কত বড় হয়েছে, তাই আমি আর বাবা কাটিং করতে যাচ্ছি। এসো, আমাদের সঙ্গে যাবে না? আচ্ছা, চলো। আসলে এটা বাবা আর গাট্টুর প্ল্যান ছিল চিঙ্কির হেয়ার কাট করানোর জন্য। ওরা চিঙ্কিকে নিয়ে স্যালন পৌঁছে যায়, আর স্যালনের ভেতর থেকে একটা আন্টি বেরিয়ে আসে, আর চিঙ্কিকে ভালোবেসে বলে, আচ্ছা তুমি তাহলে চিঙ্কি, তুমি তো বেশ মিষ্টি দেখতে, আর তোমার চুল কি সুন্দর, শুধু একটু ছোট্ট কিউট ধরনের হেয়ার কাট দরকার এর। বাবা, আমি মাকে দিয়ে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করাবো না। চিঙ্কি মা, এখন এটা ছেড়ে দাও, যদি তুমি হেয়ার কাট করাওনি তাহলে তুমি পানিশমেন্টও ঠিক পাবে। চিঙ্কি সোনা, চলো আমার সাথে ভেতরে এসো। তোমার যদি একটুখানি ভয় লাগে, আমি তোমার হেয়ার কাট করব না তাহলে, আই প্রমিস। আর যদি তুমি তোমার ভয়ের সাথে লড়াই না করো, তাহলে সবসময় তোমার মনের ভেতর সেই ভয়টা থেকেই যাবে। এটা শুনে চিঙ্কির মনে সাহস এসে যায়। চিঙ্কি সোনা, আসো, এতে বসে পড়ো। এবার তোমার চোখটা বন্ধ করে নাও, আর দেখবে কিছুক্ষণের মধ্যে তোমার হেয়ার কাট হয়ে যাবে, আর তুমি জানতেও পারবে না। আচ্ছা আন্টি, আমি নিজের চোখ বন্ধ করে রাখবো। আচ্ছা বলো তাহলে, আমি নাকি শুনলাম তুমি আর গাট্টু মিলে একদিন স্যান্ডউইচ বানিয়েছিলে? হ্যাঁ আন্টি, আমাদের স্কুলে শেখানো হয়েছিল। খুব দারুণ টেস্টি ছিল, আর খুব হেলদিও। আচ্ছা, হেলদি কি করে? আরে আন্টি, ওর মধ্যে চিজ ছিল না তো, আর অনেক ভেজিটেবলস ছিল, এই জন্যই তো ওটা একটা হেলদি স্যান্ডউইচ ছিল। ও, এবার বুঝলাম।
চিঙ্কি তো খুব বুদ্ধিমতী। আন্টি আস্তে আস্তে চিঙ্কির সাথে কথা বলতে লাগে, আর 5 মিনিটের মধ্যেই চিঙ্কির হেয়ার কাট একদম তৈরি হয়ে যায়। চিঙ্কি সোনা, এবার তোমার চোখ খুলতে পারো। কি সত্যি আমার কি হেয়ার কাট এত তাড়াতাড়ি হয়ে গেল? আমি তো বুঝতেই পারলাম না, আর তাড়াতাড়ি হয়ে গেল। আর নয় তো কি, আমি বলেছিলাম না তোমাকে একদম ভয় পেতে হবে না। আরে চিঙ্কি, দেখো কত তাড়াতাড়ি তোমার হেয়ার কাট হয়ে গেল, আর তোমার ভয়টাও চলে গেল, তাই না? হ্যাঁ বাবা, আর আমার ভয়ও একদম চলে গেছে। আরে বা, এ তো খুবই ভালো কথা। তাহলে এই কথাতে আমরা আইসক্রিম পার্টি করি। আর দুজনে ওরা বাইরে গিয়ে আইসক্রিম খেতে লাগে। চশমিশ চিঙ্কি। আজকালকার ফ্যাশন নিয়ে বাচ্চারা এত এক্সাইটেড থাকে যে ওরা নিজেদের বাজে স্বভাবও দেখতে পায় না। যা অন্যদের সাথে হচ্ছে তা যখন নিজের সাথে হয় তা তখন নর্মাল লাগতে লাগে, কিন্তু আসলে এটা হওয়া উচিত নয়। আর এরকমই কিছু চিঙ্কির সাথে হয়। সকাল সকাল মা বাবার সাথে ব্রেকফাস্ট করার সময় চিঙ্কি এক্সাইটেড হয়ে বলে, মা বাবা, এই স্যাটারডে আমরা আর্ট গ্যালারি যাচ্ছি। স্কুল টিচার কালকেই বলেছে দারুণ মজা হবে। আমি তো খুব এক্সাইটেড। হ্যাঁ, কত ভালো হলো না? স্কুল প্রিন্সিপাল আমাদের স্কুল ডিভিশনের জন্য আর্ট গ্যালারিতে যেতে বললো। গাট্টু আর চিঙ্কির কথা শুনে বাবা বলে, খুব ভালো বাচ্চারা, এমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে পার্ট নেওয়া উচিত। খুব ভালো, গুড গুড। কিন্তু বাবা, স্যাটারডের আগে আমার চশমা এসে যাবে তো? আমি আমার চশমা পরেই আর্ট গ্যালারি যেতে চাই। প্রথমবার যাচ্ছি, তাই চশমা পরেই যাব, না হলে ঠিক করে দেখতে পাবো না যে। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি মা, চশমা তাড়াতাড়ি পেয়ে যাবি, কিন্তু তুমি মোবাইলে এত সময় কাটানো বন্ধ করো। মোবাইলের জন্য তো চশমাটা পরতে হলো। ঠিক আছে মা, চশমাটা তো ফ্যাশনে। চিঙ্কির উপরে চশমা ভালো লাগবে, কিন্তু চিঙ্কি চশমিশ হয়ে যাবে। গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি নিজের ব্রেকফাস্ট শেষ করে। শুক্রবারে বাবা চিঙ্কির জন্য নতুন নাম্বারওয়ালা চশমা নিয়ে আসে। চিঙ্কি নিজের নতুন চশমা পেয়ে তো খুব খুশি হয়ে যায়। ও নিজের চশমা খুলে পরে আর আয়নার সামনে দাঁড়িয়ে যায়। মা গাট্টু চিঙ্কির জন্য ঘরে জল রাখতে এলে দেখে যে চিঙ্কি আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নিজেকে দেখেই যাচ্ছে। মা বলে, চলো মা, ঘুমোবে না বুঝি? মা দেখো না, কি ফ্যান্সি লাগছে না চশমাটা? এই ফ্রেমটা দারুণ লেগেছে আমার। আমি আরেকটা বানিয়ে রাখবো, যাতে বদলে বদলে পড়তে পারি। চিঙ্কির কথা শুনে মা চিন্তায় পড়ে যায় যে চিঙ্কি নিজের দুর্বল চোখের প্রতি চিন্তিত নয়, বরং নতুন চশমার ফ্যাশন নিয়ে বেশি আনন্দিত। এখন চিঙ্কিকে মা কিচ্ছু বলে না আর ঘুমোতেই চলে যায়। আর শনিবারে যেমন ঠিক ছিল, গাট্টু চিঙ্কি নিজের বন্ধুদের সাথে আর্ট গ্যালারি পৌঁছায়। আর্ট গ্যালারি খুব বড় ছিল, আর গাট্টু চিঙ্কি আর ওর বন্ধুরা প্রথমবার আর্ট গ্যালারি দেখতে এসেছিল। প্রত্যেক জায়গায় বড় বড় পেইন্টিংস আর মূর্তি রাখা ছিল। যেমন আর্ট গ্যালারিতে রাখা পুরনো জিনিস সবাইকে আকর্ষিত করে, তেমনই চিঙ্কির চকমকে ফ্যান্সি চশমার দিকেও আকর্ষিত হয়। হ্যাঁ চিঙ্কি, কত ভালো চশমা তোমার, খুবই ফ্যান্সি। সত্যি চিঙ্কি, এই চশমাতে তো তোকে দারুণ লাগছে। আমি আমাকে বলে চশমা বানিয়ে নেব। আমি বলবো যে আমিও চোখে কম দেখছি। গুড্ডির এই কথা শুনে গাট্টু, চিঙ্কি, বান্টি, ভূষণ আর হারি হাসতে লাগে। এদিকে মা চিঙ্কির সেই চশমার ব্যাপারে চিন্তিত ছিল। আর তারপর গাট্টু চিঙ্কির দিদাকে কল করে আর চিঙ্কির চশমার ব্যাপারে বলে। দিদাও শুনে চিন্তিত হয়। আরে চিঙ্কি এত তাড়াতাড়ি চশমা পরে নিল, ওর বয়সই বা কত? ওকে বলো যেন বাজে স্বভাব ছাড়ে। ছোটবেলায় চশমা পরেছে তো বড় হতে হতে ঠিকও হয়ে যাবে। আর একটু যোগ ব্যায়াম করতে বলো, তাতে চোখ ভালো থাকবে। মায়ের দিদার কথা ঠিক মনে হয়। আরো ভাবতে লাগে যে চিঙ্কি ঘরে ফিরে বাবা বা মায়ের ফোন নিয়ে বেশিরভাগ সময় কাটায় আর টানা গেম খেলতে লাগে। বিকেল বেলায় স্কুল থেকে ফিরে চিঙ্কি মায়ের মোবাইল নিয়ে রোজকার মতো মায়ের মোবাইলে ভিডিও গেম খেলতে লাগে। গাট্টু নিচে বন্ধুদের সাথে খেলতে চলে যায়, কিন্তু চিঙ্কি মোবাইল ধরেই থাকে। মা কিচেনে কাজ করছে আর জানে যে চিঙ্কি গাট্টুর সাথে খেলতে যায়নি আর হলে বসে মোবাইলে খেলছে।
তখনই মা বলে, চিঙ্কি মা, মোবাইলে চার্জ নেই। চিঙ্কিও দেখে যে মোবাইলে চার্জ নেই, আর মায়ের কাছে কিচেনে চলে যায় আর চার্জে লাগিয়ে মোবাইলে খেলতে লাগে। এবার রাখো, এর জন্য চোখে চশমা লাগলো। দিদাও বকলো তোমায়, যোগব্যায়াম করা শুরু করো, না এরকম সারাদিন মোবাইল নিয়ে বসে থাকো। আমার সব বন্ধুদের আমার চশমা ভালো লেগেছে, আর এক না একদিন সবাইকেই পড়তে হয়। আমার চশমা ভালো লাগে মা। চিঙ্কির কথা শুনে মা আবার ভয় পেয়ে যায়। পরের দিন মা গাট্টু আর চিঙ্কিকে নিয়ে বাজারে যায় সবজি কিনতে, কিন্তু চিঙ্কি চশমা পরা ভোলে না। রাস্তায় একটা বুড়ি মহিলা রাস্তা ক্রস করছিল, দেখে মনে হচ্ছিল যে ওই বুড়ি মহিলার নজর দুর্বল আর ঠিকঠাক চলতেও পারছিল না। তখনই রাস্তায় চলতে থাকা এক ভদ্রলোক ওই বুড়ি মহিলার সাহায্য করে রাস্তা পার করতে। গাট্টু, চিঙ্কি, মা সবাই দেখে, আর মা তখন চিঙ্কিকে বোঝাতে বোঝাতে বলে, দেখলে বৃষ্টি দুর্বল হলে কত অসুবিধে হয়, উনি তো রাস্তাও পার করতে পারছিলেন না। মায়ের কথা শুনে চিঙ্কি একদম ভয় পেয়ে যায়, আর গাট্টু এই কথা বুঝতে পারে। বাজার থেকে যে গাট্টু, চিঙ্কি আর মা ঘরে ফেরে, অমনি গাট্টু চিঙ্কির মাসি ঘরে আসে। চশমিশ চিঙ্কি, আরে দিদি, চিঙ্কির চশমা কবে লাগলো? বাবা, এটা তো ভালো নয়, বয়স হলে অনেক সমস্যা হবে। চশমিশ চিঙ্কি, পরবর্তীকালে কিন্তু চশমায় খুঁজে বেড়াতে হবে। মাসি ঠাট্টা করছিল, আর চিঙ্কি এদিকে বুঝতে পারছিল যে ও যা ভাবছিল তা ভুল। হ্যাঁ মাসি, পরবর্তীকালে গিয়ে তো রাস্তাও ক্রস করতে পারবো না। মা বুঝতে পারে যে চিঙ্কির উপর তার কথার প্রভাব হয়েছে। আর নয়তো কি, স্কুল থেকে আসার পরে মোবাইল নিয়ে বসো আর চোখ উইক হয়। না মা, আমি আর মোবাইলে কখনো খেলবো না। আমি আমার নজর আরো ভালো করতে চাই। আমি চশমা আর কখনো পরবো না। হ্যাঁ চিঙ্কি, কালকে আমাদের যোগা টিচারকে চোখ ঠিক করার এক্সারসাইজ জিজ্ঞেস করে নেবে। হ্যাঁ বাবা, আমি দুর্বল লোকদের তো সাহায্য করতে চাই না, নাকি নিজে দুর্বল হব। আমি নিশ্চয়ই যোগ ব্যায়াম করবো আর নিজের নজর ভালো করে চশমা খুলে ফেলবো। পরের দিন চিঙ্কি নিজের যোগ ব্যায়ামের টিচারের সাথে কথা বলে আর চোখ কি করে ভালো করা যায় তার জন্য লেসন নিয়ে নেয়। চিঙ্কিরও ছাদে গিয়ে যোগ ব্যায়াম করতে লাগে, যার কারণে প্রথম কেউ নজরে পড়ে। ধীরে ধীরে চিঙ্কির চশমার নম্বর কমে যায়। 1 মাস পরে চিঙ্কি গাট্টু আর মা বাবার সাথে চোখের হাসপাতালে যায়, যেখানে ওর চোখ প্রথমবার দেখিয়েছিল। কি ব্যাপার চিঙ্কি মা, তোমার চোখ তো পুরোপুরি নর্মাল হয়ে গেছে। কারণ চশমিশ চিঙ্কি প্রত্যেকদিন চোখ ঠিক করার যোগা করছে। ডাক্তার চিঙ্কির প্রশংসা করে, আর চিঙ্কিও প্রমিস করে যে ও আর বেশি মোবাইল ব্যবহার করবে না। চিঙ্কির নতুন ড্রেস। বড়দের থেকে কিছু চাইতে হলে বাচ্চারা এমন বুদ্ধি বার করে যে বড়দের কথাই বন্ধ হয়ে যায়। একদিন সন্ধেবেলায় চিঙ্কি কাবার্ড খুলে কাপড় দেখছিল। কত পুরনো কাপড় আমার কাছে, একটাও নতুন ড্রেস নেই। তখনই ওর মাথায় একটা বুদ্ধি খেললো। আইডিয়া! মায়ের থেকে নতুন ড্রেস চাইতে তো এর থেকে ভালো আইডিয়া হতেই পারে না। ওইদিকে মা রুমের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ওর চোখ ভেতরে গেল। চিঙ্কি কোথায় চলে গেল? এক্ষুনি তো কাবার্ড খুলে দাঁড়িয়েছিল। মা ভেতরে এসে কাবার্ডের সামনে দাঁড়িয়ে পড়ল আর এদিক সেদিক চিঙ্কিকে দেখতে শুরু করলো। তখনই হঠাৎ কাবার্ড মাকে বলল, কি আন্টি, চিঙ্কিকে খুঁজছো? প্রথমে তো আওয়াজটা শুনে মা একদম ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তারপরে হেসে বলল, হ্যাঁ এটা চিঙ্কির রুম তো, চিঙ্কিকেই খুঁজছি। কিন্তু তুমি কে? আমি কাবার্ড। আমি চিঙ্কির কাপড়ের কাবার্ড বলছি। সরি বলছিলাম। এইটা শুনে তো মার মুখ থেকে হাসি বেরিয়ে যাচ্ছিল। ও তাহলে তুমি কাবার্ড বলছো? কাবার্ড, তুমি কি বলতে পারো আমার চিঙ্কি কোথায়? না, আমি একদম বলতে পারবো না। আচ্ছা, কেন বলতে পারবে না? কারণ আমার খিদে পেয়েছে, আমার পেট একদম খালি। কতদিন হয়ে গেল একটাও নতুন ড্রেস এলো না। আগে নতুন ড্রেস এনে দাও, তারপর বলবো চিঙ্কি কোথায়। এইটা শুনে মাম্মি ড্রামা করে বলল, আরে তার জন্যই তো খুঁজছিলাম, শপিং এ যেতাম। কিন্তু ছাড়ো, নতুন ড্রেস ক্যান্সেল। যেই কাবার্ড ক্যান্সেল ওয়ালা কথাটা শুনলো, কাবার্ডের মুখটা একদম খুলে গেল আর কাবার্ডে বসে থাকা চিঙ্কি জোরে চেঁচালো, এই মা, তুমি সবসময় এমন করো, কাট্টু কিছু চাইলে ছট করে দিয়ে দাও। চিঙ্কিকে এমন দেখে মার হাসি বেরিয়ে গেল। ও জোরে জোরে হাসতে শুরু করলো।
আর হাসতে হাসতে চিঙ্কির নতুন ড্রেস আসারও ফাইনাল হয়ে গেল। স্যাটারডে সন্ধেবেলার কথা, পাপা অফিস থেকে ফিরলো, মা হলে তৈরি হয়ে বসেছিল। আরে তুমি চিঙ্কিকে শপিং এ নিয়ে যাচ্ছিলে না, এখনো যাওনি? চিঙ্কি আসলে তো যাব, চিঙ্কি তো গাট্টুর সাথে তলায় খেলছে। গাট্টু চিঙ্কি সোসাইটির ক্যাম্পাসে খেলছিল, মজা করছিল, আর মা হাতে পার্স নিয়ে সোজা ওদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কি চিঙ্কি, কখন থেকে উপরে ওয়েট করছি তোমাদের। ও মা, সরি, খেলতে খেলতে ভুলেই গেছিলাম যে আমাদের শপিং করতে যাওয়ার আছে। এই গাট্টুর কারণে হয়েছে। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করো না। যাও গাট্টু, যাও, আমাদের জন্য রিক্সা নিয়ে এসো। গাট্টু মিলখার স্পিডে দৌড়ালো আর বাড়ির থেকে সোসাইটিতে একটা রিক্সা নিয়ে এলো। মাম্মি আর চিঙ্কি রিক্সা করে শপিং এর জন্য বেরিয়ে পড়লো। মলে এসে মা ছোট মোটো শপিং করতে থাকে। চিঙ্কি বেচারি ড্রেস সেকশনে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। মা চলো। আর চিঙ্কি মাকে নিয়ে কিডস কর্নার পৌঁছে গেল, যেখানে অনেক সুন্দর সুন্দর আলাদা রকমের ড্রেস বাচ্চাদের এক্সাইট করছিল। চলো, যেটা চাই সেটা চুজ করো। কিন্তু এত নতুন নতুন ড্রেস আর ট্রেন্ডি ফ্যাশনস দেখে বেচারি চিঙ্কি কনফিউজ হয়ে গিয়েছিল। এইটা নি না ওইটা, নাকি পুরো দোকানটাই নি। এইভাবে চিঙ্কি পুরো কনফিউজ হয়ে গিয়েছিল। তখনই ওর নজর একটা ড্রেসের উপরে পড়লো, আর ওর মাথা থেকে অন্য সব ড্রেস আউট হয়ে গেল। ওয়াও, সো নাইস। এই ড্রেসটা তো আমি কারোর কাছে দেখিনি, একদম নতুন ফ্যাশন। এটা ট্রাই করে দেখি। এমন বলে চিঙ্কি ওই ড্রেসটা নিতেই যাচ্ছিল, তখনই ঝট করে ওই ড্রেসটা একটা অন্য মেয়ে নিয়ে নিল। আরে, এটা আমি নিতে চাই। আরে শট, এই ড্রেসটা তো আমার না, আমার। আর এইভাবে দুজনের ভেতরে ঝগড়া শুরু হয়ে গেল। ওদের ঝগড়া শুনে ম্যানেজার আর মাও ওখানে এসে পড়লো। মা দেখো না, এই ড্রেসটা আগে আমি পছন্দ করেছিলাম, এই মেয়েটা কথাই শুনছে না। ডোন্ট ওয়ারি, এমন অন্য ড্রেসও হবে এখানে। সরি ম্যাম, এটা সিঙ্গেল পিসই অ্যাভেলেবল আছে। তাহলে তো এই ড্রেসটা আমারই চাই। চিঙ্কি মা, আরো তো অন্য ড্রেস আছে, তুমি ওইসব ট্রাই করো। না, আমার এটাই পছন্দ, আমার এটাই চাই। তখনই হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ এলো, মিঙ্কি। সবাই পেছনে ঘুরে দেখলো, পেছনে মিঙ্কির মা দাঁড়িয়েছিল। মাম্মি, আমার এই ড্রেসটাই চাই। তখনই চিঙ্কির মা মিঙ্কির মাকে বলল, আরে সারলা, তুই চিনতে পারলি? কেমন করে চিনবো না বন্ধু, 3 বছর কলেজে একসাথে কাটিয়েছি। তুই শপিং করতে এসেছিস? হ্যাঁ, এ আমার মেয়ে চিঙ্কি। ওর যে ড্রেসটা পছন্দ হয়েছে, তোমার মেয়ে মিঙ্কিরও সেই পছন্দ। বলো এবার কি করি? আরে ডোন্ট ওয়ারি, মিঙ্কির চয়েস সেকেন্ডে সেকেন্ডে বদলায়। মিঙ্কি চলো, ওই কর্নারে লেটেস্ট ডিজাইনস থাকে। এইটা শুনে মিঙ্কি চিঙ্কির হাতে ওই ড্রেসটা ধরিয়ে দিল আর অন্য কর্নারের দিকে দৌড়ে গেল। দেখলি, দেখ, এবার আমি যাই, আবার দেখা হবে। এমন বলে মিঙ্কির মা তো বেরিয়ে গেল। কিন্তু চিঙ্কি ড্রেস পাওয়ার পরেও রেগে মেগে দাঁড়িয়েছিল। এবার কি তোমার চয়েসও বদলে গেল? না, আমার তো এই ড্রেসটাই পছন্দ, কিন্তু এটা নিয়ে কত ড্রামা হলো এখানে। এইটা শুনে মা হেসে বলল, আরে মা, লাইফ এমনই হয়, যে কোনো জিনিস সহজে পেয়ে গেলে কি মজা। মজা তো যে কোনো জিনিস স্ট্রাগল করে পাওয়াতেই আনন্দ। যাও, ড্রেস ট্রাই করো। চিঙ্কি দৌড়ে ট্রায়াল রুমে চলে গেল আর তাড়াতাড়ি নতুন ড্রেস পরে বাইরে এলো। নতুন ড্রেসে চিঙ্কি একদম পরীর মতন লাগছিল। পারফেক্ট। চলো, এবার দুটো প্লেট চাট পকোড়ি খাই আর তারপর বাড়ি। চলো। হ্যাঁ চলো। চিঙ্কির ড্রয়িং ক্লাস। গাট্টু আর চিঙ্কি ধীরে ধীরে বড় হচ্ছে, তো ওদের সাবজেক্টসও বাড়ছিল। এই জন্য স্কুলে ওদের দুজনের যা এতদিন অপশনাল ছিল তা কম্পালসারি হয়ে যায়। তার নাম ছিল ড্রয়িং। চিঙ্কি ড্রয়িং করতে খুব ভালোবাসতো, কিন্তু যখনই ড্রয়িং এর কথা মনে পড়তো ও খুব টেন্স হয়ে যেত, কারণ ওর ড্রয়িং অত ভালো ছিল না। আর এর কারণে ও অনেক বকাও খায় একবার। কিছুদিন আগে স্যার ক্লাসে ড্রয়িং পড়াচ্ছিলেন। চলো বাচ্চারা, আজকে আমরা শিখবো ময়ূরের ছবি কি করে বানানো যায়। সব বাচ্চারা মন দিয়ে স্যারকে দেখছিল, সবার নজর স্যারের দিকেই ছিল। কিন্তু চিঙ্কির তখন আঁকার দিকে মন ছিল। আর হঠাৎ স্যারের আওয়াজ আসে, তো ড্রয়িং কে বানাবে? এখানে ব্ল্যাকবোর্ডে। চিঙ্কি, তুমি এসো। চিঙ্কি তো স্যারের কথা শুনেইনি, তো
কিভাবে ড্রয়িং করত। ও নিজের ভুল স্বীকার করে আর স্যারকে বলে, স্যার, আপনি যখন শেখাচ্ছিলেন আমি অন্য ড্রয়িং বানাচ্ছিলাম, আমি তাই শুনিনি। তারপর আর কি, স্যার চিঙ্কিকে খুব বকে। তখন চিঙ্কি সিদ্ধান্ত নেয় যে ও ময়ূরের পেন্টিং করেই ছাড়বে। এমনিতেই চিঙ্কি আঁকতে খুব ভালোবাসতো, ওকে শুধু আরো শিখতে হতো। গাট্টু চিঙ্কি বাড়ি ফিরে আসে আর গাট্টু খুব জোরে জোরে হাসতে লাগে আর চিঙ্কি উদাস হয়ে যায়। তখনই মা চলে আসে। বাচ্চারা, মজা করো না। মা, গাট্টু আমাকে জ্বালাচ্ছে আমার আঁকা নিয়ে। কেন গাট্টু, এরকম করতে নেই। এই পিকক বানাতে পারিনি। চিঙ্কি মা, চিন্তা করো না, আমার কাছে আইডিয়া আছে। তোমাকে রেনবো ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়ে দেব। আর চিন্তা করো না। এই জন্যই চিঙ্কির মুখ উদাস ছিল। কিন্তু মা যে ড্রয়িং ক্লাসের ব্যাপারে বলল, চিঙ্কি খুশি হয়ে গেল। মা এটা দেখে নিয়েছিল। এরপর গাট্টু আর চিঙ্কির ড্রয়িং ক্লাসে অ্যাডমিশন হয়ে যায়। ক্লাসের নাম ছিল রেনবো ড্রয়িং ক্লাস। ক্লাসে পৌঁছে সব বাচ্চা খুব এক্সাইটেড ছিল, কারণ আজকে থেকে ওদের ড্রয়িং ক্লাস শুরু হচ্ছিল। সবার মুখে হাসি ছিল আর সবাই নিজের আনা জিনিস দেখাচ্ছিল। দেখো দেখো, আমি ওয়াটার কালার এনেছি। তোর কাছে কি কালার আছে রে গাট্টু? আমার কাছে আছে পেন্সিল কালার। দেখো কতগুলো কালার। আমি তো ওয়্যাক্স কালার নিয়ে এসেছি। আমার তো পেন্টিং এ রং করতে খুব ভালো লাগে। সব বন্ধুরা একে অপরকে কালার দেখাচ্ছিল আর নিজেদের প্ল্যান বলছিল। ভূষণ ওয়াটার কালার এনেছিল আর ও ব্যাগ থেকে ব্রাশও বের করে আর পুরো ক্লাসকে দেখাতে লাগে। ঘন্টাড়া, এইটা হলো আমার অস্ত্র, যেটা দিয়ে আমি আলাদা আলাদা ধরনের ছবি বানাবো। আর তারপরে গাট্টু ওই ব্রাশটা হাতে নেয় আর বলে, এইটা তো খুব ভালো ব্রাশ ভূষণ। আমিও এই ব্রাশ দিয়ে সুন্দর সুন্দর ড্রয়িং বানাবো। সবাই খুব এনজয় করছিল, কিন্তু চিঙ্কি যে খুব লাফাঝাপি করত আজও শান্ত বসেছিল। তো গাট্টু জিজ্ঞেস করলো, চিঙ্কি, তুমি কোন ড্রয়িং বানাবে? চিঙ্কি কিছুই জবাব দিল না। মনে হয় চিঙ্কি ড্রয়িং বানাতেই ভুলে গেছে। ক্লাসে সবাই জোরে জোরে হাসতে লাগে আর তখনই ক্লাসের ড্রয়িং টিচার চলে আসে। রেনবো ক্লাসের এই টিচার ড্রয়িং শেখাতে খুবই ফেমাস ছিল। এসেই উনি সব বাচ্চাদের সাথে কথা বলা শুরু করে। হ্যালো বাচ্চা পার্টি, কেমন আছো তুমি? আজ থেকে তোমাদের ড্রয়িং টিচার আমি, ঠিক আছে? আমি যেমন করে এসে তোমাদেরকে নাম বললাম, তোমরাও নিজেদের নামগুলো আমাকে বলো। আর তার সঙ্গে আমাকে এইটা বলবে যে আপনার কোন ড্রয়িং করতে ভালো লাগে। এক এক করে সব বাচ্চা নিজের নাম বলছিল আর তার সাথে ওরা কোন পেন্টিংটা আঁকবে তাও বলছিল। গাট্টু বলল, আমি তো আলাদিনের দ্বীপ বানাবো। এরপর ভূষণ বলল, আমার জলে ভেসে থাকা জাহাজের ড্রয়িং বানানোর আছে। সবাই আলাদা আলাদা জিনিস বলল, কিন্তু যে চিঙ্কির সময় এলো তখনও চুপ ছিল। তো স্যার বলল, বলো চিঙ্কি, তোমার কোন ড্রয়িং করতে ভালো লাগে? আরে আরে, ভয় পেও না, তুমি আমাদেরকে বন্ধু ভাবো। স্যার, আমি আঁকতে খুব ভালোবাসি, কিন্তু ভালোভাবে পারি না আঁকতে। তাই ভয় পাই আমি, যাতে আমি খারাপ ড্রয়িং না বানাই। এতে ভয় পাওয়ার কি আছে চিঙ্কি? আমি তোমাকে ভালো ড্রয়িং শেখাবো। আসল কথা এটা ছিল যে স্যার মায়ের কাছ থেকে জানতে পেরেছিল যে চিঙ্কি সব সাবজেক্টে খুব ভালো ছিল, আরো ড্রয়িং করতেও ভালোবাসে, শুধু আরো একটু ভালো করতে হবে ওকে। তো স্যার চিঙ্কিকে ক্লাসের পরে বলে, চিঙ্কি মা, এইখানে এসো। হ্যাঁ স্যার। চিঙ্কি, আমি শুনেছি নাকি তুমি সব সাবজেক্টে খুবই ভালো, তাই না? কিন্তু ড্রয়িং করা খুব কষ্ট মনে হয়। তোমার ড্রয়িং ভালো লাগে তো? হ্যাঁ। দেখো, কোনো সাবজেক্ট হার্ড হয় না, আর যেটা আমাদের ভালো লাগে সেটা তো একদমই হার্ড হবে না। আমরা যদি মন দিয়ে কাজ করব, মন দিয়ে পড়ব, তাহলে সব জিনিস সরল হয়ে যায়। তেমনই তোমার জন্য ড্রয়িং। তুমি এক কাজ করো, কাল তুমি যেমন পারো তেমন একটা ড্রয়িং বের করে আনবে। ক্লাসের পর যখন গাট্টু চিঙ্কি বাড়ি ফেরে তো মা জিজ্ঞেস করে, গাট্টু চিঙ্কি, কেমন ছিল তোমাদের ড্রয়িং ক্লাস? আমরা সবাই আলাদা কালার নিয়ে গেছিলাম, কিন্তু ভূষণ শুধু ব্রাশ নিয়ে এসেছিল আর আমাদের হোমওয়ার্কে ড্রয়িং করতে বলেছে। তুমি বলো চিঙ্কি,
হ্যাঁ মা, খুব মজা হয়েছে। আর স্যারও খুব ভালো, উনি ভালো করে বোঝালেন আমায়। এখন চিঙ্কির মুখে আগের মতো উদাসী বা দুঃখ ছিল না। এখন সেও খুব এক্সাইটেড ছিল। মাও বুঝতে পারলো যে চিঙ্কির মনে যে ড্রয়িংকে নিয়ে ভয় ছিল সেটা চলে গেছে। পরে গাট্টু আর চিঙ্কি মিলে নিজেদের ড্রয়িং করে আর পরের দিন সেটা ক্লাসে নিয়ে যায়। তো স্যার সবাইকে ওদের ড্রয়িং দেখায়। সব বাচ্চারা গাট্টু চিংকির জন্য তালি বাজাবে। স্যারের বলতেই পুরো ক্লাসে তালির আওয়াজ শুনতে পাওয়া যায়। গাট্টু তো সুন্দর ড্রয়িং বানাতেই পারে, কিন্তু চিংকি যে গতকাল অবধি ভয় পেত, সেও খুব সুন্দর ড্রয়িং বানিয়েছে। সেই দিনের পর থেকে চিঙ্কির আর ড্রয়িং এর প্রতি কোনো ভয় থাকে না। এতদিন ড্রয়িংকে যে কঠিন মনে হতো, আজ তার সহজ মনে হতে লাগলো। ভেরি গুড চিংকি, এমন আলাদা আলাদা ড্রয়িং বানাতেই থেকো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার জন্য এখন আমি ভালো ড্রয়িং করতে পারি। এরপর স্কুলে যখন ড্রয়িং এর এক্সাম হয়, সেখানে চিঙ্কি ড্রয়িং এ খুব ভালো নম্বর পায় আর সব থেকে বেশি নাম্বার পায়। এইভাবে রেনবো ড্রয়িং ক্লাস চিঙ্কির ড্রয়িং আরো ভালো করে দেয়। তারপর থেকে চিঙ্কি আরো অনেক ড্রয়িং করে। বেবির মেকআপ। অনেক বছর আগে একটা শহরে একটা ছোট পরিবার থাকতো। পরিবারে বেবি নামের 7 বছরের একটা বাচ্চা মেয়ে তার বাবা মায়ের সাথে থাকতো। বেবির মা খুব সুন্দর ছিলেন আর উনি খুব ভালো মেকআপও করতেন। বেবি নিজের মায়ের মেকআপ খুব পছন্দ করত। মাকে দেখে ও সব সময় ভাবতো যে আমি এরকম মেকআপ করলে কি সুন্দর দেখাবো। একবার ও নিজের মাকে বলল, মা, আমিও তোমার মতো মেকআপ করতে চাই। এ কথা শুনে মা খুব রেগে গেলেন আর বকা দিয়ে বললেন, বেবি, মেকআপ বড়দের জিনিস হয়, এই জন্যে মেকআপকে কোনোদিন হাত লাগাবে না। মায়ের বকুনি শুনে বেবি মেনে গেল, কিন্তু ওর লক্ষ্যটা সব সময় মেকআপের দিকেই থাকতো। একদিন স্কুলে ক্লাস টিচার সকলকে বললেন, কাল স্কুলে প্যারেন্টস টিচার মিটিং হচ্ছে, তার জন্য সব বাচ্চারা নিজের প্যারেন্টসকে স্কুলে আনবে। আমি সবার রিপোর্টস দেব পড়াশোনার। এই শুনে বেবি খুব খুশি হয়ে গেল। আমি আমার মার সাথে কাল স্কুলে আসবো। ও খুশি মনে বাড়ি ফিরলো আর নিজের মাকে টিচারের কথা সব বলল। মা, টিচার বলেছেন কাল স্কুলে প্যারেন্ট টিচারদের মিটিং হবে, এই জন্য তোমাকে কাল আমার সাথে স্কুলে যেতে হবে। ওখানে টিচার তোমাকে আমার পড়াশোনার ব্যাপারে বলবে। ঠিক আছে বেবি, কাল আমি তোমার সঙ্গে স্কুলে নিশ্চয়ই আসবো। আশা করি কাল তোমার টিচার কোনো নালিশ না করুক। না মা, টিচার কোনো নালিশ করবে না তোমাকে। পরের দিন বেবি সকালে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে নিজের মায়ের ঘরে গেল। মা, তুমি তৈরি হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, বাস এখনই তৈরি হচ্ছি। এই বলে মা ড্রেসিং টেবিলে বসে নিজের মেকআপ শুরু করলেন। আর প্রতিবারের মতোই বেবি খুশি মনে মায়ের মেকআপ করা দেখতে শুরু করলো। মেকআপ করা শেষ হওয়ার পর মা নিজের হ্যান্ডব্যাগ নিলেন আর দুজনে স্কুলের জন্য বেরিয়ে পড়লেন। স্কুলে পৌঁছে যেই না বেবি আর ওর মা স্কুলে ঢুকলো, সব বাচ্চারাই বেবির মাকে টিচার ভেবে গুড মর্নিং বলতে লাগলো। গুড মর্নিং টিচার, গুড মর্নিং টিচার, গুড মর্নিং টিচার। মনে হচ্ছে সব বাচ্চারা আমার মাকে টিচার বলে মনে করছে। মনে করবেই না বা কেন, আমার মা তো সুন্দর যে। ওরা দুজন কিছুটা এগোনোর পরে আরেকজন মা তার বাচ্চাকে নিয়ে সাথে এগিয়ে এলো আর বেবির মাকে বলল, টিচার, আমি বন্টির মা, আমাকে এর নালিশ করার আছে। বেবির মা ওনার কথা থামিয়ে বললেন, না, আমি টিচার না, আমিও তোমার মতন এদিকে নিজের মেয়ের রিপোর্ট নিতে এসেছি। আচ্ছা, আপনি এত ভালো মেকআপ করেছেন, তাই আমাকে লাগলো আপনি নিশ্চয়ই টিচার হবেন। এই বলে বন্টির মা বন্টিকে নিয়ে ওখান থেকে চলে গেলেন। বেবি এই কথা শুনে খুব খুশি হলো। এরপর বেবি নিজের মাকে নিয়ে ওর টিচারের কাছে সোজা চলে গেল। টিচারেরও ওর মায়ের মেকআপ খুব ভালো লাগলো। উনিও ওর মায়ের মেকআপের প্রশংসা করলেন। বেবির মা, আপনি এই মেকআপে দারুণ লাগছেন, থ্যাংক ইউ। আর বেবির রিপোর্টের ব্যাপারে কথা বলতে ভুলে গেলেন। তখনই বেবি ওনাকে মনে করালো, টিচার, আপনি মাকে রিপোর্ট দিতে তো ভুলে গেছেন। ও হ্যাঁ,
মনে পড়ল, আসুন আমি আপনাকে বেবির পড়াশোনার রিপোর্ট দিই। এরপর টিচার বেবির মাকে বেবির রিপোর্ট দিল আর ওরা দুজন বাড়ি ফিরে গেল। স্কুলে নিজের মায়ের মেকআপের এত প্রশংসা শুনে আর দেখার পর বেবি আর থাকতে পারল না। এখন আমাকে যে কোনো ভাবেই হোক মায়ের মতো মেকআপ করতেই হবে, এই বলে বেবি ভাবতে শুরু করলো। তখনই ওর মাথায় আইডিয়া এলো। আইডিয়া! আমি মায়ের থেকে লুকিয়ে মেকআপ করব আর তারপর মেকআপ করা মুখটা দেখিয়ে আমি সারপ্রাইজ দেব। এই ভেবে ও তাড়াতাড়ি করে নিজের ঘর থেকে বেরোলো। ও দেখলো মা রান্নাঘরে কাজ করছেন। ও সিঁড়ি দিয়ে ওপরে মায়ের ঘরে ঢুকলো। মা নিজের মেকআপ বক্স ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখেন। ও ড্রয়ার খুললো আর ওর মধ্যে থেকে মেকআপ বক্স বের করলো। আজ আমিও মায়ের মতো মেকআপ করব। আর তারপর ও মেকআপ করা শুরু করলো। এক একটা করে ও লিপস্টিক, নেল পলিশ, ফাউন্ডেশন সবকিছু ওর নিজের মুখে লাগিয়ে ফেললো। এরপরে ওর নজর মেকআপ বক্সের মধ্যে রাখা কাজলে পড়লো। এই কাজলটা তো মায়ের খুব ফেভারিট, এটা তো মা নিজের চোখে রোজ লাগায়, আমিও লাগাবো এটাকে। কিন্তু যেই না বেবি কাজলটাকে লাগাতে শুরু করলো, কাজল চোখের জায়গায় ওর চোখের ভেতরে ঢুকে গেল, যার ফলে ওর চোখ জ্বলতে শুরু করলো। আমার চোখ, কাজল আমার চোখে চলে গেছে। ও দৌড়ে বাথরুমে গেল। ও নিজের চোখে জল ঝাপটালো, যার ফলে কাজল আর বাকি মেকআপও ওর মুখে ঘেঁটে গেল আর ওর চোখের মধ্যে চলে গেল। চোখে জ্বালা করার ফলে ও জোর জোর করে কাঁদতে শুরু করলো। আমার চোখ খুব জ্বলছে। ওর কান্না শুনে মা ওর কাছে এলেন। বেবির মুখে লেগে থাকা মেকআপ দেখে মা খুব অবাক হয়ে বললেন, এটা কি হলো তোর মুখে? মা, আমি তো শুধু তোমার মতো মেকআপ করছিলাম। আমি তোকে মেকআপ দিয়ে দূরে থাকতে বলেছিলাম না? সরি মা, আমি তো শুধু তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ওর কষ্ট দেখে মা প্রথমে ওর চোখ আর মুখ পরিষ্কার করলো ভালোভাবে। তারপর ওকে বুঝিয়ে বললেন, বেবি, মেকআপ বড়দের জিনিস হচ্ছে। ছোট বাচ্চাদের স্কিন খুব কোমল হয় আর মেকআপের মধ্যে অনেক কেমিক্যালস, যার জন্য বাচ্চাদের স্কিন খারাপ হতে পারে। এই জন্য আমি তোমাকে সবসময় মেকআপের থেকে দূর থাকতে বলি। আর এমনিও মেকআপের জন্য অনেক প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিস ছাড়া মেকআপ করলে এমনিই হয়। শেষ পর্যন্ত বেবি বুঝে গেল যে ওর মা কেন ওকে মেকআপ থেকে দূরে থাকতে বলতেন। ও মাকে বলল, ঠিক আছে মা, আমি বড় হওয়ার পর ভালো করে মেকআপ করা শেখার পরই মেকআপ করব। এইভাবে বেবি মেকআপ করার ব্যাপারে একটা ভালো শিক্ষা শিখে নিল। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে ছোট বাচ্চাদের স্কিন খুবই নরম হয়, এই জন্য ওদের মেকআপ করা উচিত নয়। আর বড় হওয়ার পরও মেকআপ করার আগে মেকআপ করাটা শিখে নেওয়া উচিত। চিঙ্কির আইডিয়া। অনেক সময় আগে কোনো শহরে চিঙ্কি নিজের বাবা মায়ের সঙ্গে থাকতো। ওনাদের ছাড়া ঘরে পূজা নামের একটা কাজের মেয়ে থাকতো, যে ঘরের সব কাজ করত। মালকিন, ঘরের সব কাজ হয়ে গেছে। ঠিক আছে, এখন তাড়াতাড়ি খাবার বানিয়ে দাও। মালকিন, সব খাবার তৈরি। ঠিক আছে, এখন তুমি তাড়াতাড়ি চিঙ্কিকে স্কুল থেকে নিয়ে এসো। মালকিন, চিঙ্কিকে স্কুল থেকে নিয়ে আসলাম। এইভাবে সব ঠিক চলছিল। তারপরে একদিন পূজা অসুস্থ হয়ে যায়। মালকিন, আজ আমার শরীর অনেক খারাপ, আজ আমি কাজ করতে পারবো না। কোনো ব্যাপার না পূজা, আজ তুমি ছুটি নিয়ে নাও। ছুটি নিয়ে পূজা ঘরে চলে গেল। সেদিন ঘরের কাজ সব মাকে করতে হয়। পরের দিন সকালে মা পূজার অপেক্ষা করছিল, কিন্তু পূজা আসলো না। এই পূজা তো আজও আসলো না, আজও আমাকে ঘরের কাজ করতে হবে। পরের দিন মা পূজার অপেক্ষা করছিল। ভগবান করুক আজ পূজাটা এসে যাক, না হলে আজও সব কাজ আমাকে করতে হবে। তখনই ওদের বাড়িতে জ্যোতি নামের একটা অন্য মেয়ে আসলো। তুমি কে?
আর আমাদের বাড়িতে কেন এসেছো? আমার নাম জ্যোতি। পূজা দিদির শরীর অনেক খারাপ, তাই যতক্ষণ ওনার শরীর না ঠিক হয় ততদিন উনি আমাকে ওনার কাজ করতে বলেছেন। সত্যি ঠাকুরের কৃপা। চল এখন তাড়াতাড়ি কাজে লেগে পড়। জ্যোতি কাজে নেমে পড়ে। পূজার মতন জ্যোতি অনেক ভালো কাজ করত, আর খাবার তো সে এমন বানাতো যে ঘরের সবাই আঙ্গুল চাটতে থাকতো। জ্যোতি দিদি, তুমি এমনই রোজ নতুন নতুন জিনিস বানাতে থেকো। ঠিক আছে চিঙ্কি। এখন জ্যোতি রোজ চিঙ্কিকে নতুন নতুন খাবার বানিয়ে খাওয়াতে শুরু করে। তারপর একদিন চিঙ্কি নিজের ঘরে বসে স্কুলের হোমওয়ার্ক করছিল। তখনই ওর সামনের থেকে একটা ইঁদুর দৌড়ে গেল। মা, আমার রুমে ইঁদুর আছে। কি? কোথায় ইঁদুর? ও বাইরে চলে গেল। কোথায় গেল? ওই যে। মা চিঙ্কি ওর পিছু ধরে, কিন্তু তার আগে সেই ইঁদুর পালিয়ে যায়। মা, জেরি তো পালিয়ে গেল। জেরি কে? দূর, ওই টিভিতে টম এন্ড জেরি আসতো না, সেখানে ইঁদুরের নাম জেরি হয়। ঠিক আছে, কিন্তু এখন এই জেরিকে ধরবো কি করে? তারপরে ইঁদুরকে ধরার জন্য মা আর চিঙ্কি অনেক কিছু করলো। এতে জেরি নিশ্চয়ই আটকে যাবে। এটা খেয়ে জেরি অজ্ঞান হয়ে যাবে আর আমরা তাকে ধরে নেব। এটার গন্ধে জেরি অজ্ঞান হয়ে যাবে আর আমরা ওকে ধরে নেব। এমনকি তাকে ধরার জন্যে মা বেড়ালও নিয়ে আসে। বেড়ালের তো কাজই হয় জেরিকে ধরা। এখন জেরি কোথায় যাবে? কিন্তু ইঁদুর হাতে আসলো না। শেষমেশ হেরে মা বলল, ছেড়ে দাও, আমি হার মানলাম। কিন্তু চিঙ্কি হার মানল না। সে ইঁদুরকে ধরার ব্যাপারে ভাবতে থাকে। আমি এই জেরিকে ধরেই ছাড়বো। তারপরে একদিন চিঙ্কি নিজের ঘরে বসে স্কুলের হোমওয়ার্ক করছিল। তখনই সে দেখল সেই ইঁদুর চিঙ্কির হালুয়ার বাটির থেকে হালুয়া খাচ্ছে। এই দেখে সে সব বুঝে যায় আর দৌড়ে নিজের মায়ের কাছে যায়। মা, আমি জানতে পেরে গেলাম যে জেরিকে কি করে ধরবো। চিঙ্কি খাঁচাতে জ্যোতির বানানো হালুয়া রাখে আর তার হ্যান্ডেলে লাগানো তার বেঁধে সে দূরে গিয়ে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পরে ইঁদুর হালুয়ার সুগন্ধে আসে আর খাঁচার ভেতরে চলে যায়। ইঁদুরের খাঁচাতে আসার পরে চিঙ্কি তার টেনে দেয়, যার কারণে ইঁদুর খাঁচাতে ফেসে যায়। ইয়ে! আমি জেরিকে ধরে ফেললাম। কিন্তু তুমি কি করে জানলে যে জেরি হালুয়া খেতে নিশ্চয়ই আসবে? সেইটা এমন করে, যখন আমি নিজের ঘরে বসেছিলাম তখন আমি দেখলাম যে জেরি জ্যোতি দিদির বানানো হালুয়া খাচ্ছিল। তারপর আমি ভাবলাম যে যখন থেকে জ্যোতি দিদি এসেছে এই জেরি আমাদের বাড়িতে আসতে শুরু করেছে। ব্যাস, আমি বুঝে গেলাম যে জ্যোতি দিদির বানানো সুস্বাদু খাবার খেতে আমাদের বাড়িতে আসছে। আরে বাহ চিঙ্কি, এইটা তো তুমি খুব দারুণ আইডিয়া লাগালে। থ্যাংক ইউ মা। এইভাবে চিঙ্কি নতুন মেয়েদের সুস্বাদু খাবারের কারণে ঘরে এসে থাকা ইঁদুরকে নিজের আইডিয়া দিয়ে ধরে ফেলে। তো বাচ্চারা, এই গল্পের থেকে আমরা কি শিক্ষা পাই? যে প্রবলেমের কোনো না কোনো সলিউশন নিশ্চয়ই থাকে। তাই চিঙ্কির মতন বিনা হার মেনে প্রবলেমের সলিউশন খুঁজতে থাকা উচিত। চিঙ্কি কেক বানালো। আজ গাট্টু আর চিঙ্কির স্কুলের ছুটি ছিল আর দুজনে বসে বসে খুব বোর হচ্ছিল। তখনই চিঙ্কি টিভি অন করে দেয়। কত বোর হয়ে যাচ্ছি গাট্টু, চলো একসাথে বসে টিভি দেখি। হ্যাঁ চিঙ্কি, চলো কিছু ভালো দেখি। কি করি? কোনো কার্টুন দেখি কি? আরে না না চিঙ্কি, আমি কার্টুন দেখবো না, কিছু একটা ভালো খোঁজো। আরে বা, এই দেখো গাট্টু, কুকারির শো দেখাচ্ছে। মা এইটা দেখে আমাদের জন্য নতুন নতুন ডিশ বানায়। আরে হ্যাঁ চিঙ্কি, চলো আমরা দেখি আজকে তো কি বানানো শেখাবে। আমি তো এটা দেখার জন্য খুবই এক্সাইটেড। মা তো এই শোটাকে রোজ দেখে। কুকারি শোতে কেকের রেসিপি দেখানো হচ্ছিল। গাট্টু আর চিঙ্কি মন দিয়ে রেসিপি দেখছিল। চিঙ্কি, এদেরকে কেক বানাতে দেখে তো আমারও খিদে পেয়ে গেছে। আমরা দুজনে একসঙ্গে একটা কেক বানাই। হ্যাঁ গাট্টু, আমিও তাই ভাবছিলাম। এমনিতেও তো আমরা দুজনে খালি বসে আছি, কত বোর হচ্ছি। চলো তাহলে দেরি কিসের? চলো আমরা গিয়ে দেখি কিচেনে কেক বানানোর জিনিস কোথায় রাখা। হ্যাঁ গাট্টু, তুমি যাও আর জিনিসপত্র খোঁজা শুরু করো। ততক্ষণে আমি
মাঠ থেকে কেক বানানোর পারমিশন নিয়ে আসি। দুজনে নিজের নিজের কাজে লেগে পড়ে। তারপর গাট্টু খুব মন খারাপ করে চিঙ্কির কাছে আসে। এসো গাট্টু, দেখো মাম্মি আমাদেরকে কেক বানানোর পারমিশন দিয়ে দিয়েছে। আরে চিঙ্কি, আমরা কেকটা তৈরি করব কি করে? এখানে তো জিনিসপত্রই নেই। হ্যাঁ বাচ্চারা, এখন মনে পড়লো, আমি তো লাস্ট উইক কেক বানিয়েছিলাম না, তারপরে আমি এখনো পর্যন্ত শপিং এ যেতে পারিনি, তাই কেক বানানোর সব জিনিসপত্র এখন অ্যাভেলেবল নেই। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি খুব মন খারাপ করে বসে। কত বোর হচ্ছিলাম আমরা, কত মুশকিল করে আইডিয়াটা এসেছিল যে কেক বানাবো, এখন কি করি? মাম্মি যখন দেখে যে বাচ্চারা মন খারাপ করে বসে আছে, আরে গাট্টু চিঙ্কি, তোমরা দুজন এত চিন্তা করো না, আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে। তোমরা রেগুলার কেকের জায়গায় একটা স্পঞ্জ কেক বানাও, সেটা বানানোর সব সামগ্রী আছে। এইটা শুনে গাট্টু আর চিঙ্কির মনে আবার থেকে একটু আশা জাগলো। ওরা আবার থেকে একটু এক্সাইটেড হয়ে মার পেছন পেছন কিচেনে চলে যায়। দেখো বাচ্চারা, তোমাদের কাছে তো সামগ্রী কম আছে, তাই তোমরা সেরকম কেক তো বানাতে পারবে না যেমনটা টিভিতে দেখেছিলে, কিন্তু হ্যাঁ, তাও তোমরা একটা ভালো কেক বানাতে পারবে এই লিমিটেড জিনিসপত্রের সাথেই। ঠিক আছে মা, আমরা দুজনে রেডি, তাই না চিঙ্কি? হ্যাঁ মা, আমরা দুজনে রেডি। ঠিক আছে, তাহলে আমি যেমন যেমন বলছি তোমরা তেমন ফলো করো। তারপরে মাম্মি গাট্টু আর চিঙ্কি কে স্পঞ্জ কেকের রেসিপিটা জানায়, আর ওরা দুজনে মাম্মির ইনস্ট্রাকশনস কে একদম ফলো করতে থাকে। আচ্ছা বলো তো গাট্টু চিঙ্কি, তোমরা কোন শেপের কেক বানাতে চাও? স্কোয়ার শেপের। না না, সেটা তো কত বোরিং হয়, একটা হার্ট শেপের কেক বানাই। চলো ঠিক আছে, হার্ট শেপের তৈরি করা হোক। ঠিক আছে বাচ্চারা, শুরু করা যাক। আরে চিঙ্কি, তুমি তো নিজের পুরো ফেসে কোকো পাউডার লাগিয়ে নিয়েছো। আরে কোথায় কোথায়, বলো আমাকে। এসো চিঙ্কি, আমি তোমার মুখটা পরিষ্কার করে দিই। মা, এই ব্যাটারটা তো রেডি হয়ে গেছে, একে একবার ফাইনালি টেস্ট করে না হোক যে কেমন হয়েছে, তারপরে একে বেক করব। হ্যাঁ গাট্টু, গুড আইডিয়া। আরে এ কি, এই ব্যাটারে তো চিনি কম হয়ে গেছে। আরে এমনটা কি করে হতে পারে চিঙ্কি? আমি তোমাকে বলেছিলাম না এর মধ্যে 120 গ্রাম সুগার ডালতে? আরে সরি মাম্মি, আমি তো শুধু 100 গ্রাম সুগার ঢেলেছি। ও, তাই কেকটা কম মিষ্টি মনে হচ্ছে। কোনো ব্যাপার না, এখন 20 গ্রাম সুগার আরো অ্যাড করো। হ্যাঁ মা, এখনই করছি। আর একটা কাজও করো, এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স ঢেলে দাও, এটার ফ্লেভার তারপর আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ মা, এক্ষুনি অ্যাড করছি। কিছুক্ষণ পরে গাট্টু আর চিঙ্কির মিনি স্পঞ্জ কেক তৈরি হয়ে যায়। ওয়াও, কত কিউট দেখাচ্ছে না আমাদের এই ছোট্ট কেকটা। আমি তো ভেবেও ছিলাম না যে এত কম ইনগ্রেডিয়েন্টস এর সাথেও আমরা এত ভালো কেক বানাতে পারবো। তারপরে একে বানাতে তো সময় খুবই কম লেগেছে। হ্যাঁ গাট্টু, এইসব আমাদের আদরের মার জন্য। মার আইডিয়াতেই তো আমরা এত সুন্দর কেক বানালাম। থ্যাংক ইউ মাম্মি। আরে এটার আবার থ্যাংক ইউ করার কি আছে? আমারও খুব ভালো লেগেছে তোমাদেরকে এই কেকটা শেখানোতে। এখন বাস বাবার আসার অপেক্ষা, বাবা আসলেই আমরা সকলেই কেক কাটবো আর খাবো। তারপর গাট্টু আর চিঙ্কি গেটের কাছে দাঁড়িয়ে বাবার আসার ওয়েট করতে থাকে, আর ওনার আসাতেই জোরে চেঁচায়, সারপ্রাইজ! আরে আরে, এ কি গাট্টু চিঙ্কি, কি কেক? আজকে কোন খুশিতে কেক দিচ্ছ? বাবা, এই কেকটা আমরা দুজনে বানিয়েছি, আমরা খুব বোর হচ্ছিলাম না তাই। তারপর গাট্টু চিঙ্কি আর মা বাবা মিলে কেকটা কাটে, আর সব থেকে আগে বাবাকেই খাওয়ায়। বাবা বলে, আরে বা, আমার ছোট শেফ, তোমরা তো খুবই ভালো বানিয়েছো। সত্যি এই কেকটা তো খুব ইয়ামি। তারপর গাট্টু আর চিঙ্কিও কেকটা খায়, আর ওদেরও কেকটা খুব ভালো লাগে। এখন ঘরে যখনই কেক খাওয়ার ইচ্ছে হবে তখন আমি আর চিঙ্কি বানাবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমাদের দুজনকে আলাদা আলাদা ফ্লেভারস এর কেকও বানাতে শেখাবো, তারপরে তোমরা আমারও হেল্প করতে পারবে। ওয়াও, এইটা তো খুব ভালো আইডিয়া মা। তারপরে সবাই একসাথে বসে অনেক কথা বলতে বলতে কেক এনজয় করতে থাকে। সুইমিং ক্লাস। স্কুলের প্রিন্সিপাল স্যার প্রার্থনার পরে এসে ঘোষণা করেন, এখন থেকে আপনাদের উইকলি হবি ক্লাস শুরু হবে। প্রত্যেক শনিবারে আপনাকে একটা খেলাতে পার্টিসিপেট করতেই হবে। ওকে স্যার।
সুইমিং ক্লাসে আসার একটা ডেকোরাম রাখতে হবে বাচ্চাদেরকে। তার সঙ্গে সঙ্গে এর একটা ড্রেস কোডও থাকবে। এই ক্লাসগুলোতে যে সব থেকে ভালো করবে এরপরে তাদেরকে স্টেট কিংবা ন্যাশনাল খেলার জন্য স্কুল থেকে নিয়ে যাওয়া হবে। সব বাচ্চারা খুশি হয়ে তালি বাজাতে লাগে। ঘরে পৌঁছে গাট্টু বলে, মা, আমাকে আর চিঙ্কিকে তোমাকে সুইমিং ড্রেস দিতে হবে। এখন থেকে প্রত্যেক শনিবারে হবিজের ক্লাসে সুইমিং ক্লাস থাকবে। বাহ, এটা তো খুব ভালো কথা। সুইমিং স্বাস্থ্যের জন্য খুব ভালো জিনিস। এতে বডি মাসেলস খুব স্ট্রং হয়ে যায়। কিন্তু চিঙ্কি খুব উদাস দাঁড়িয়েছিল, যেন সুইমিং ক্লাসের জন্য একদম উৎসাহিত নয়। কি হলো মা, তুই এত চুপচাপ কেন? তোর ভালো লাগছে না বুঝি? তোর জন্য তো সুইমিং কস্টিউম আনতে হবে। মা, গভীর জলে তো আমার ভয় করে। গভীর জলে যদি ডুবে যাই? কিছু একটা অজুহাত দাও না মা, আমি সুইমিং ক্লাস জয়েন করতে চাই না। ভয় কেন মা? ভয় একদম পাওয়া উচিত নয়। আর যদি ভয় লেগেই থাকে তাহলে ভয়কে তো কমাতে হবে, না হলে তুমি কখনো ভয় থেকে বেরোতে পারবে না। না মা, আমি সুইমিং করতে চাই না। যদি ডুবে যাই? মা এটা শুনে হাসতে লাগে। কিচ্ছু হবে না তোমার। তোমাকে শেখানোর জন্য সেখানে এক্সপার্ট থাকবে। আচ্ছা, এখন তৈরি হয়ে যাও, বাবা আসলে বাজার যাব আমরা সুইমিং কস্টিউম নিতে। কিছুক্ষণ পরে বাবা চলে আসে আর সবাই মিলে বাজার যায়। গাট্টু, চিঙ্কি, তোমরা দুজন সেম কস্টিউম নিয়ে নাও, কমন কালার ব্ল্যাক। হ্যাঁ মা, আমারও ভালো লাগলো। মা, আমার ভালো লেগেছে এই ড্রেসটা। এইভাবে দুজনে সুইমিং কস্টিউম নিয়ে আসে আর ঘরে পরে সেটা ট্রাইও করে নেয়। এদিকে শনিবার হয়ে যায় আর চিঙ্কি স্কুল না যাওয়ার জন্য বারবার বাহানা করতে লাগে। মা, আমার খুব মাথা ব্যথা করছে, আজকে ছুটি নিইনি। কোনো বাহানা চলবে না চিঙ্কি, স্কুল যাও আর নিজের ভয়ের সাথে লড়ো। দেখবে তুমি সব থেকে ভালো সুইমিং করবে। তখনই গাট্টু চিঙ্কির ওপর হাসতে লাগে। ভিটু, ভিটু, ভিটু। এরকম বলে না গাট্টু, ওকে সাহস দাও। আর যদি ও ভয় পায় তাহলে সারা জীবন ভয় পাবে। স্কুলে ওর খেয়াল রেখো, কিছুদিন প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। ওকে মা। দুজনে তারপর স্কুলে পৌঁছায়। রেগুলার ক্লাস শেষ হওয়ার পরই সব বাচ্চারা সুইমিং ক্লাসে পৌঁছে যায়। ওয়েলকাম ক্লাস। সব থেকে আগে আপনারা সবাই সুইমিং ড্রেস পরে আসুন। পেছনে ড্রেসিং রুম আছে। বান্টি, গাট্টু, গুড্ডি, চিঙ্কি সবাই সুইমিং স্যুট পরে চলে আসে। কি দারুণ কালার তোমার ড্রেসের, চিঙ্কি। তোমার ড্রেসও খুব ভালো, গুড্ডি। এরপর টিচার সবাইকে লাইনে দাঁড়াতে বলে। সুইমিং এর জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট হলো নিঃশ্বাসে কাবু করা। কারণ হলো আপনাদের যদি জলে বেশিক্ষণ থাকতে হয় তাহলে নিঃশ্বাস নিন। আর তার জন্য প্রাণায়াম করতে হবে, যেটা যোগা ক্লাসে শেখানো হয়। আজকে আপনাদের সবাইকে সুইমিং পুলে যেতে হবে আর কিছুক্ষণ করে থাকতে হবে। তারপর অ্যাসিস্ট্যান্ট এসে বাচ্চাদের সুইম টায়ার পরতে শিখিয়ে দেয় আর এক এক করে বাচ্চারা জলে লাফ দিয়ে দেয়। কিন্তু চিঙ্কি ভয়ের চোটে সেখানে দাঁড়িয়ে থেকে যায়। কি হলো মা, তুমি জলে যাচ্ছ না কেন? আমি ভয় পাচ্ছি টিচার। ভয় পেও না চিঙ্কি, কিচ্ছু হবে না। তুমি তো টায়ারও পরে আছো না। তুমি সাবধানে জলে যাও, আমার অ্যাসিস্ট্যান্ট আছে তোমাদের দেখার জন্যে। বাকি বাচ্চারাও চিঙ্কিকে বারবার ডাকতে লাগে। চিঙ্কি, ভয় পেও না, দেখো আমরা জলের ভেতরেই আছি। হ্যাঁ চিঙ্কি, ভয় পেও না, ভালো লাগবে তোমার। চিঙ্কি, আয় না জলের ভেতর, দেখ আমায়। গাট্টু তখন জল থেকে বেরিয়ে আসে আর চিঙ্কির কাছে গিয়ে বলে, চিঙ্কি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, ভয় পেও না, শুধু চোখটাকে বন্ধ করে দাও। গাট্টু চিঙ্কির হাত ধরে ওকে জলের কাছে নিয়ে যায়। জল খুব ঠান্ডা। আস্তে আস্তে আমি তোমার হাত ছেড়ে দেব, ভয় পেও না, আর আস্তে আস্তে চোখটাকে খুলে দাও। আর চিঙ্কি যখন চোখ খোলে সবাই ওর জন্য তালি বাজাতে লাগে। চিঙ্কি, চিঙ্কি, চিঙ্কি। চিঙ্কিও খুব খুশি হয়ে যায়। টিচার বলে, দেখলে তো, আমি বলেছিলাম না ভয় পাওয়ার দরকার নেই। ভালো লাগছে তো তোমার? হ্যাঁ টিচার। আজকের জন্য শুধু এতটুকু। শুধু এইটা মনে রাখবে, নিঃশ্বাসের জন্য তোমাদের প্রাণায়াম করতে হবে। ওকে টিচার। পুরো সপ্তাহ বাচ্চারা ইউটিউবে সাঁতারের ভিডিও দেখতে লাগে। এইবার তো চিঙ্কি বাকি বাচ্চাদের থেকে আগে জলে নেমে যায় আর এটা দেখে সবাই খুশি হয়ে যায়। তখন টিচার বলে,
আজকে আপনাদেরকে জলে লেংথ মারা আর কেরম করে হ্যান্ড মুভমেন্ট হয় আমি শেখাবো। ওকে টিচার। এখন সব বাচ্চাদের এই এন্ড থেকে সেই এন্ড যেতে হবে। চলো দেখি কে আগে যায়। আর সব বাচ্চারা চেষ্টা করতে লাগে। বা চিঙ্কি, তুমি তো খুব ভালো করছো। আর এইভাবে প্রতি শনিবার সুইমিং ক্লাস চলতে লাগে। আর চিঙ্কি বাকি বাচ্চাদের থেকে অনেক তাড়াতাড়ি সাঁতার কাটা শিখে ফেলে। তুমি নিজের ভয়কে কাবু করতে পেরেছো। আর তুমি সব থেকে ভালো করেছো, তাই স্কুলে ডিসিশন নিয়েছে সুইমিং কম্পিটিশনের জন্য তোমার নাম লেখা হোক। আর দ্বিতীয় হলো বান্টি। সব বাচ্চারা তালি বাজায়। মা, আমার নাম স্কুল লেভেল কম্পিটিশনে সিলেক্ট হয়েছে। দেখলে, বলেছিলাম না তুমি সব থেকে ভালো সাঁতারু হবে আর নিজের ভয়ের ওপর জয় পাবে। তুমি জানো মা, প্রথম দিন তো চিঙ্কি জলে নামতে ভয় পাচ্ছিল। হ্যাঁ, সেটা আমাকে টিচার বলেছে, কিন্তু আজ দেখো ও সব থেকে আগে বিজয়ী। তাই জন্য সেই কাজ করো যেটাতে তুমি ভয় পাও, ভয় নিজের থেকে পালিয়ে যাবে। আর চিঙ্কি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। মা! পকেট মানি। সন্ধ্যের 7টা বেজেছিল আর মা কিচেনে ডিনার তৈরি করছিল। চিঙ্কি নিজের স্টাডি টেবিলে পড়ে থাকা বইগুলো অ্যারেঞ্জ করছিল আর গাট্টু নিজের ব্যাট নিয়ে এমনি হাওয়াতে শট মারা প্র্যাকটিস করছিল। আরে, এই ব্যাটের হ্যান্ডেল তো লুজ হয়ে গেছে। মা, আমার নতুন ব্যাট দরকার। গাট্টু, আগে একটু পড়তে বসো তো। নেক্সট উইক থেকে স্কুলে এক্সাম শুরু হচ্ছে। নতুন ব্যাট এক্সামের পরে পাবে, বুঝলে? তখন বাবাও অফিস থেকে এসে যায়। আর বাবাকে দেখে গাট্টু তাড়াতাড়ি নিজের বই বার করে পড়তে শুরু করে দেয়। বাবা মুচকি হেসে বাচ্চাদেরকে পড়তে দেখে, তারপর সোফায় আরাম করে বসে পড়ে। আরে, এই টিভির রিমোট দেখতে পাচ্ছি না তো। আজকে নিউজটা খুব ইম্পর্টেন্ট। আরে গাট্টু, চিঙ্কি, তোমরা টিভির রিমোটটা কোথায় রেখেছো? গাট্টু আর চিঙ্কি রিমোটটা খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরে চিঙ্কি রিমোটটাকে খুঁজে পায়, যেটা নিউজ পেপারের তলায় রয়ে গিয়েছিল। বাবা, এই নাও রিমোট। এই নিউজ পেপারের তলায় ছিল। আজকে নিউজ ইম্পর্টেন্ট কেন বাবা? কোনো ক্রিকেট ম্যাচ ছিল? না না, ক্রিকেট ম্যাচ থেকেও বেশি ইম্পর্টেন্ট। আমাদের আজকে বাজেট ডিক্লেয়ার হয়েছে। এইটা বলে বাবা টিভি অন করে নিউজ চ্যানেল চালিয়ে দেয়। ওইখানে একটা নিউজ অ্যাঙ্কার বাজেটের ডিটেলস জানাচ্ছিল আর টিভি স্ক্রিনে অনেকগুলো নাম্বারস আর টেক্সট লেখা আসছিল। ইনি তো খুব তাড়াতাড়ি বলছেন, আপনি কি করে বুঝতে পারছেন? আমি যতক্ষণে স্ক্রিনে কিছু পড়তে পারছি ততক্ষণে সব নাম্বার টেক্সটগুলো স্ক্রিন থেকে উধাও হয়ে যাচ্ছে আর নতুন ডিটেলস আসছে। আরে গাট্টু, তোমার পড়ার স্পিড কম। এবার গাট্টু মন দিয়ে টিভিতে নিউজ দেখতে শুরু করে। চিঙ্কিও বাবার সাথে নিউজটা বুঝতে চেষ্টা করছিল। এই বাজেট কি হয় বাবা? হ্যাঁ, আমিও জানতে চাই। ইনি তো অনেক টাকার কথা বলছেন, লক্ষ কোটির ব্যাপারে। আরে, তোমরা দুজন এখন খুবই ছোট, বড় হওয়ার পরে বাজেট বুঝতে পারবে। ততক্ষণে মা কিচেন থেকে চলে আসে আর বাচ্চাদের কৌতূহল দেখে হেসে বলে, আচ্ছা, আমি সরল ভাবে তোমাদেরকে বাজেটটা বোঝাই। বাজেট আমাদের দেশের বই খাতা হয়, যাতে আমরা ডিসাইড করি যে দেশে এত টাকা পয়সা কোথা থেকে আসছে আর আমরা ওই টাকাগুলোকে কোথায় আর কত অ্যামাউন্টে খরচা করব। যেমন তুমি ঘরের খরচার হিসাব লেখো, ঠিক সেইভাবে মা? একদম ঠিক। যেমন বাবার স্যালারিকে আমরা ইনকামে লিখি আর বাড়ির সব খরচাকে, যেমন আসকা বাড়ি, স্কুলের ফিস, লোনের ইএমআই, সেভিং, শপিং আর এন্টারটেইনমেন্টের খরচা, এইসব এক্সপেন্সেসে লেখে। যেমন বাড়ির বাজেট তেমনি দেশের বাজেট। হ্যাঁ, এখন বুঝতে পারলাম। এই তো একদম সোজা ছিল, বুঝে গেলাম আমি। কিন্তু এখন শুধু থিওরি বুঝেছো, প্র্যাকটিক্যালও করে দেখাতে হবে। মানে আমি তোমাকে 500 টাকা দিচ্ছি এই মাসের পকেট মানি, আর মাসের শেষে দেখবো তোমরা এই 500 টাকার কেমন বাজেট তৈরি করলে আর কেমন ইউজ করলে, ঠিক আছে? এটা তো খুব ভালো আইডিয়া। গাট্টু আর চিঙ্কি 500 টাকা পেয়ে খুব খুশি হয়ে যায়। গাট্টুর কাছে এত লিস্ট ছিল যেগুলো ওর কেনার ছিল, একটা নতুন ব্যাট, বাইনোকুলার, রিমোট দিয়ে চলা গাড়ি, আরো অনেক কিছু। চিঙ্কি হিসাব কষল
যে 500 টাকায় ওকে 4 সপ্তাহ চলতে হবে। তাই ও একটা নোটবুকে 4টে কলাম বানালো, উইক 1, উইক 2, উইক 3 আর উইক 4। আর প্রতিটা কলামের উপরে লিখলো 125 টাকা। তারপর চিঙ্কি মার থেকে একটা পার্স নিল আর ওই পার্সে 125 টাকা রেখে দিল প্রথম সপ্তাহের খরচার জন্য। বাকি 375 টাকাও কাবার্ডে রেখে দিল। আর ওদিকে গাট্টু 500 টাকা পেয়ে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। ও রোজ স্কুলের পরে পিৎজা, বার্গার, সফট ড্রিঙ্কস আর অনেক কিছু খেতে শুরু করে দিল। ও 150 টাকার একটা নতুন ব্যাট নিল আর 80 টাকা নতুন বাইনোকুলার্স কিনলো। মাসের 15 তারিখে যখন ও নিজের ব্যাগে টাকা চেক করলো তখন ও চমকে গেল। আরে আমার তো 500 টাকা শেষ হয়ে গেল, এখনো তো 15 দিন বাকি আছে মাসের, কি করি? ওইদিকে চিঙ্কিও কখনো কখনো স্ট্রিট ফুড খেত আর ও নিজের জন্য নতুন ক্রেয়ন্সও কিনলো। কিন্তু এক সপ্তাহে শুধু 125 টাকাই খরচা করত। তাই 15 তারিখের পরেও ওর কাছে 250 টাকা বেঁচেছিল। যেহেতু গাট্টুর টাকা শেষ হয়ে গিয়েছিল, ওর খুব মন খারাপ ছিল। চিঙ্কির এটা দেখে ভালো লাগলো না। ও নিজের পার্স থেকে 50 টাকা বার করে গাট্টুকে দিল। ভুল হয়ে গেছে চিঙ্কি, আমারও তোমার মতন বাজেট তৈরি করে পয়সা খরচা করা উচিত ছিল। কোনো ব্যাপার না গাট্টু, পরের মাস থেকে দেখে চলো। মাসের শেষে মা আর বাবা গাট্টু আর চিঙ্কির থেকে 500 টাকার পকেট মানি হিসেব চাইলো। গাট্টুর তো মনেও ছিল না যে ও সব টাকা কোথায় খরচা করেছে। কিন্তু চিঙ্কি ছোট থেকে ছোট এক্সপেন্স গুলো নিজের নোটবুকে লিখে রেখেছিল। ওর বাজেট বুকে 70 টাকার সেভিংসও ছিল আর গাট্টুকে দিয়ে থাকা 50 টাকার লোন। খুব ভালো চিঙ্কি, বাজেট তুমি খুব ভালো করে বুঝেছো আর ব্যবহারও করেছো, আর নিজের পকেট মানিকে খরচা করার জন্য খুব ভালো ব্যবহার করেছো। আমিও নিজের ভুল বুঝে গেছি বাবা মা। নেক্সট মান্থ থেকে আমিও চিঙ্কির মতন বাজেট তৈরি করে পয়সা খরচা করব। খুব ভালো আমার বাচ্চারা, উই আর প্রাউড অফ ইউ। চিঙ্কির ড্রয়িং ক্লাস। গাট্টু আর চিঙ্কি ধীরে ধীরে বড় হচ্ছে, তো ওদের সাবজেক্টসও বাড়ছিল। এই জন্য স্কুলে ওদের দুজনের যা এতদিন অপশনাল ছিল তা কম্পালসারি হয়ে যায়। তার নাম ছিল ড্রয়িং। চিঙ্কি ড্রয়িং করতে খুব ভালোবাসতো, কিন্তু যখনই ড্রয়িং এর কথা মনে পড়তো ও খুব টেন্স হয়ে যেত, কারণ ওর ড্রয়িং অত ভালো ছিল না। আর এর কারণে ও অনেক বকাও খায় একবার। কিছুদিন আগে স্যার ক্লাসে ড্রয়িং পড়াচ্ছিলেন। চলো বাচ্চারা, আজকে আমরা শিখবো ময়ূরের ছবি কি করে বানানো যায়। সব বাচ্চারা মন দিয়ে স্যারকে দেখছিল। সবার নজর স্যারের দিকেই ছিল, কিন্তু চিঙ্কির তখন আঁকার দিকে মন ছিল। আর হঠাৎ স্যারের আওয়াজ আসে, তো ড্রয়িং কে বানাবে? এখানে ব্ল্যাকবোর্ডে চিঙ্কি তুমি এসো। চিঙ্কি তো স্যারের কথা শোনেইনি, তো কিভাবে ড্রয়িং করত? ও নিজের ভুল স্বীকার করে আর স্যারকে বলে, স্যার, আপনি যখন শেখাচ্ছিলেন আমি অন্য ড্রয়িং বানাচ্ছিলাম, আমি তাই শুনিনি। তারপর আর কি, স্যার চিঙ্কিকে খুব বকে। তখন চিঙ্কি সিদ্ধান্ত নেয় যে ও ময়ূরের পেন্টিং করেই ছাড়বে। এমনিতেই চিঙ্কি আঁকতে খুব ভালোবাসতো, ওকে শুধু আরো শিখতে হতো। গাট্টু চিঙ্কি বাড়ি ফিরে আসে আর গাট্টু খুব জোরে জোরে হাসতে লাগে আর চিঙ্কি উদাস হয়ে যায়। তখনই মা চলে আসে। বাচ্চারা, মজা করো না। মা, গাট্টু আমাকে জ্বালাচ্ছে আমার আঁকা নিয়ে। কেন গাট্টু? এরকম করতে নেই। এই পিকক বানাতে পারিনি। চিঙ্কি মা, চিন্তা করো না, আমার কাছে আইডিয়া আছে। তোমাকে রেনবো ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়ে দেব। আর চিন্তা করো না। এই জন্যই চিঙ্কির মুখ উদাস ছিল। কিন্তু মা যে ড্রয়িং ক্লাসের ব্যাপারে বলল, চিঙ্কি খুশি হয়ে গেল। মা এটা দেখে নিয়েছিল। এরপর গাট্টু আর চিঙ্কির ড্রয়িং ক্লাসে অ্যাডমিশন হয়ে যায়। ক্লাসের নাম ছিল রেনবো ড্রয়িং ক্লাস। ক্লাসে পৌঁছে সব বাচ্চা খুব এক্সাইটেড ছিল, কারণ আজকে থেকে ওদের ড্রয়িং ক্লাস শুরু হচ্ছিল। সবার মুখে হাসি ছিল আর সবাই নিজের আনা জিনিস দেখাচ্ছিল। দেখো দেখো, আমি ওয়াটার কালার এনেছি। তোর কাছে কি কালার আছে রে গাট্টু? আমার কাছে আছে পেন্সিল কালার। দেখো কতগুলো কালার। আমি তো ওয়্যাক্স কালার নিয়ে এসেছি। আমার তো পেন্টিং এ রং করতে খুব ভালো লাগে। সব বন্ধুরা একে অপরকে কালার দেখাচ্ছিল আর নিজেদের প্ল্যান বলছিল। ভূষণ ওয়াটার কালার এনেছিল আর ও ব্যাগ থেকে ব্রাশও বের করে
আর পুরো ক্লাসকে দেখাতে লাগে। ঘন্টাড়া, এইটা হলো আমার অস্ত্র, যেটা দিয়ে আমি আলাদা আলাদা ধরনের ছবি বানাবো। আর তারপরে গাট্টু ওই ব্রাশটা হাতে নেয় আর বলে, এইটা তো খুব ভালো ব্রাশ ভূষণ, আমিও এই ব্রাশ দিয়ে সুন্দর সুন্দর ড্রয়িং বানাবো। সবাই খুব এনজয় করছিল, কিন্তু চিঙ্কি যে খুব লাফাঝাপি করত আজও শান্ত বসেছিল। তো গাট্টু জিজ্ঞেস করলো, চিঙ্কি তুমি কোন ড্রয়িং বানাবে? চিঙ্কি কিছুই জবাব দিল না। মনে হয় চিঙ্কি ড্রয়িং বানাতেই ভুলে গেছে। ক্লাসে সবাই জোরে জোরে হাসতে লাগে। আর তখনই ক্লাসের ড্রয়িং টিচার চলে আসে। রেনবো ক্লাসের এই টিচার ড্রয়িং শেখাতে খুবই ফেমাস ছিল। এসেই উনি সব বাচ্চাদের সাথে কথা বলা শুরু করে। হ্যালো বাচ্চা পার্টি, কেমন আছো তুমি? আজ থেকে তোমাদের ড্রয়িং টিচার আমি, ঠিক আছে? আমি যেমন করে এসে তোমাদেরকে নাম বললাম, তোমরাও নিজেদের নামগুলো আমাকে বলো। আর তার সঙ্গে আমাকে এইটা বলবে যে আপনার কোন ড্রয়িং করতে ভালো লাগে। এক এক করে সব বাচ্চা নিজের নাম বলছিল, আর তার সাথে ওরা কোন পেন্টিংটা আঁকবে তাও বলছিল। গাট্টু বলল, আমি তো আলাদিনের দ্বীপ বানাবো। এরপর ভূষণ বলল, আমার জলে ভেসে থাকা জাহাজের ড্রয়িং বানানোর আছে। সবাই আলাদা আলাদা জিনিস বলল, কিন্তু যে চিঙ্কির সময় এলো তখনও চুপ ছিল। তো স্যার বলল, বলো চিঙ্কি, তোমার কোন ড্রয়িং করতে ভালো লাগে? আরে আরে ভয় পেও না, তুমি আমাদেরকে বন্ধু ভাবো। স্যার, আমি আঁকতে খুব ভালোবাসি, কিন্তু ভালোভাবে পারি না আঁকতে। তাই ভয় পাই আমি, যাতে আমি খারাপ ড্রয়িং না বানাই। এতে ভয় পাওয়ার কি আছে চিঙ্কি, আমি তোমাকে ভালো ড্রয়িং শেখাবো। আসল কথা এটা ছিল যে স্যার মায়ের কাছ থেকে জানতে পেরেছিল যে চিঙ্কি সব সাবজেক্টে খুব ভালো ছিল, আরো ড্রয়িং করতেও ভালোবাসে, শুধু আরো একটু ভালো করতে হবে ওকে। তো স্যার চিঙ্কিকে ক্লাসের পরে বলে, চিঙ্কি মা, এইখানে এসো। হ্যাঁ স্যার। চিঙ্কি, আমি শুনেছি নাকি তুমি সব সাবজেক্টে খুবই ভালো, তাই না? কিন্তু ড্রয়িং করা খুব কষ্ট মনে হয়। তোমার ড্রয়িং ভালো লাগে তো? হ্যাঁ। দেখো, কোনো সাবজেক্ট হার্ড হয় না, আর যেটা আমাদের ভালো লাগে সেটা তো একদমই হার্ড হবে না। আমরা যদি মন দিয়ে কাজ করব, মন দিয়ে পড়ব, তাহলে সব জিনিস সরল হয়ে যায়। তেমনই তোমার জন্য ড্রয়িং। তুমি এক কাজ করো, কাল তুমি যেমন পারো তেমন একটা ড্রয়িং বের করে আনবে। ক্লাসের পর যখন গাট্টু চিঙ্কি বাড়ি ফেরে তো মা জিজ্ঞেস করে, গাট্টু চিঙ্কি, কেমন ছিল তোমাদের ড্রয়িং ক্লাস? আমরা সবাই আলাদা কালার নিয়ে গেছিলাম, কিন্তু ভূষণ শুধু ব্রাশ নিয়ে এসেছিল আর আমাদের হোমওয়ার্কে ড্রয়িং করতে বলেছে। তুমি বলো চিঙ্কি? হ্যাঁ মা, খুব মজা হয়েছে, আর স্যারও খুব ভালো, উনি ভালো করে বোঝালেন আমায়। এখন চিঙ্কির মুখে আগের মতো উদাসী বা দুঃখ ছিল না, এখন সেও খুব এক্সাইটেড ছিল। মাও বুঝতে পারলো যে চিঙ্কির মনে যে ড্রয়িংকে নিয়ে ভয় ছিল সেটা চলে গেছে। পরে গাট্টু আর চিঙ্কি মিলে নিজেদের ড্রয়িং করে, আর পরের দিন সেটা ক্লাসে নিয়ে যায়। তো স্যার সবাইকে ওদের ড্রয়িং দেখায়। সব বাচ্চারা গাট্টু চিঙ্কির জন্য তালি বাজাবে। স্যারের বলতেই পুরো ক্লাসে তালির আওয়াজ শুনতে পাওয়া যায়। গাট্টু তো সুন্দর ড্রয়িং বানাতেই পারে, কিন্তু চিঙ্কি যে গতকাল অবধি ভয় পেত, সেও খুব সুন্দর ড্রয়িং বানিয়েছে। সেই দিনের পর থেকে চিঙ্কির আর ড্রয়িং এর প্রতি কোনো ভয় থাকে না। এতদিন ড্রয়িংকে যে কঠিন মনে হতো, আজ তার সহজ মনে হতে লাগলো। ভেরি গুড চিঙ্কি, এমন আলাদা আলাদা ড্রয়িং বানাতেই থেকো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, আপনার জন্য এখন আমি ভালো ড্রয়িং করতে পারি। এরপর স্কুলে যখন ড্রয়িং এর এক্সাম হয়, সেখানে চিঙ্কি ড্রয়িং এ খুব ভালো নম্বর পায়, আর সব থেকে বেশি নাম্বার পায়। এইভাবে রেনবো ড্রয়িং ক্লাস চিঙ্কির ড্রয়িং আরো ভালো করে দেয়। তারপর থেকে চিঙ্কি আরো অনেক ড্রয়িং করে। ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। রঙিন, কমফোর্টেবল আর আকর্ষক কাপড় পরে রেইনবো বাটারফ্লাই এর মতন কালারফুল থাকতে কার না পছন্দ? আমাদের চিঙ্কিরও খুব পছন্দ, আপনারও নিশ্চয়ই পছন্দ। কিন্তু গাট্টুর অত পছন্দ ছিল না। আরে আরে, এমন গাট্টুর না, ওর কাপড়রা বলতো। গাট্টু ছিল খুব চঞ্চল বাচ্চা।
সারাদিন এদিক সেদিক ঘুরতে থাকতো, যে কোনো জায়গায় বসে পড়তো, দাঁড়াতো, পড়ে যেত, কখনো কখনো তো কলার পর্যন্ত ময়লা পৌঁছে যেত, বুঝলে না? আরে বাবা, ছোট মোটো ঝগড়া তো হতেই থাকে, কিন্তু তাতে কাপড়ের কি দোষ? মাও শুধু একটাই প্রশ্ন করতো গাট্টুকে, গাট্টু আজ তুই আবার শার্ট খারাপ করে এসেছিস? বাবা কাপড় জামার সাথে বদমাশি করে না। আর এইভাবে শুধু গাট্টুর একটাই জবাব হতো, সরি মা, আর কখনো এমন হবে না। আর পরের দিন বিকেলে আবার স্কুল ইউনিফর্ম খারাপ। কিন্তু চিঙ্কির ব্যাপার আলাদা ছিল। চিঙ্কির শুধু ভালো ভালো কাপড় পরার শখই ছিল না, চিঙ্কি কাপড়ের ভালো যত্নও নিত। নিজের জামা কাপড়কে ভালোবাসতো। দাগ তো দূরের কথা, চিঙ্কি কাপড়ে একটা মাছিও বসতে দেখেনি কেউ কোনোদিন। কাপড় চোপড়ের ব্যাপারে এরম ছিল চিঙ্কি। আর এমনই চলতে থাকলো। আস্তে আস্তে গাট্টু চিঙ্কি বড় হতে থাকলো, স্কুলের টাইমও বাড়তে থাকলো। তারপর স্কুলের পর টিউশন। গাট্টু আর চিঙ্কি সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুল ইউনিফর্মেই থাকলো, আর রং বেরঙে কাপড় কাবার্ডেই পরে থাকলো। ই ভাই গাট্টু, সকাল হইয়া বিকাল, ব্যাস এই একটাই সাদা ইউনিফর্ম। বোর হয়ে গেছি আমি, কিন্তু করতেও কি পারি, স্কুলে কালারফুল কাপড় চোপড় পরে আসা তো বারণ। আমি একদম বোঝ হইনি, আর আমার এই ইউনিফর্মটাও খুব পছন্দ। এইটা শুনে চিঙ্কি গাট্টুর মজা উড়িয়ে বলল, হ্যাঁ, তোর তো ইউনিফর্ম খুবই পছন্দ হবে, কারণ সেটা সাদা, আর সাদা রং নষ্ট করার তো তোমার হবি আছে। আরে চিঙ্কি, এমন কেন বলছো? দেখো তো নিজের ইউনিফর্মকে কি অবস্থা করেছো। সরি, আর কখনো হবে না। কথা শুধু চিঙ্কি পর্যন্ত ছিল না, স্কুলের বাকি বাচ্চারাও ইউনিফর্ম পরে সারা দিন বোর হয়ে গেছিল। আর এইটুকুই নয়, মিশ্রা স্যারও বাচ্চাদেরকে রোজ স্কুল ইউনিফর্মে দেখে দেখে বোর হয়ে গেছিলেন। আর হঠাৎ একদিন মিশ্রা স্যার ক্লাসে এসে এমন একটা অ্যানাউন্সমেন্ট করলো, যেটা শুনে বাচ্চাদের মুখ একেবারে কালারফুল হয়ে গেল। বাচ্চারা, মানডেতে স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে। তোমাদের যেইটা ইচ্ছা সেইটা পড়ো, কি কি ক্রিয়েটিভিটি দেখাতে পারবে দেখাও। কালকে সানডের ছুটি আছে তোমাদের কাছে, তৈরি হয়ে যাও আর মানডেতে স্কুল ইউনিফর্মকে ছুটি দাও। ক্লাসের বাচ্চারা সত্যি খুব খুশি ছিল। দুপুরে ছুটির পর শুধু কথা আর কথা। আমি পরি সেজে আসবো, আমি সোলজার হয়ে আসবো, আর আমি পাইলট হয়ে আসবো। আরে এটা তো কম্পিটিশন, কিছু তো সিক্রেট রাখো, আজকেই সব বলে দেবে। তাহলে মানডের জন্য কি বিশেষ থাকবে? ও ভেরি স্মার্ট। এখন আমরাও দেখবো যে মানডে তুমি কি ফ্যান্সি ড্রেস পরে আসো। আমাকে চ্যালেঞ্জ? ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। গাট্টু চিঙ্কি যেই সন্ধেবেলায় বাড়ি ফিরল, গাট্টু চেঁচিয়ে চেঁচিয়ে বাবার কান ফাটিয়ে দিল। বাবা, পাইলটের ড্রেস আমাকে এক্ষুনি এনে দাও, দাও না। আরে হ্যাঁ বাবা, কালকে পুরো সানডে আছে, দুজনেরই কম্পিটিশন আছে না, চিঙ্কিকেও সঙ্গে নিয়ে যাব। চিঙ্কি বলো মা, তোমাকে কি পড়ার আছে? এইটা শুনে গাট্টু হাসতে হাসতে বলল, সে তো এখনো হয়তো ডিসাইডই করেনি যে সে কি পরবে। চিঙ্কি বেচারে ভাবতে থাকলো যে সে কি এমন কাপড় পরে যাবে যেটাতে ফ্যান্সি টাচ পাওয়া যাবে, আরো কম্পিটিশন জিতে যাবে। কিন্তু ও কিছুই ভাবতে পারছিল না। গাট্টু চিঙ্কির সামনে ওকে খ্যাপানোর জন্য নাচছিল। আমার তো পাইলটের ড্রেস আসছে, তোমার কি? বলো বলো বলো। বেচারি চিঙ্কির মন খারাপ হয়ে গেল, আর মার কাছে গিয়ে কাঁদতে শুরু করলো। মা ওকে বোঝালো, আর আলমারি খুলে ওকে পুরনো কাপড় দেখালো। ওই কাপড়ের মধ্যে চিঙ্কি হারিয়ে গেল। বাহ মা, তোমার তো ছোটবেলার কাপড়ও আছে এর মধ্যে। হ্যাঁ, খুব সামলে রেখেছি আমি। হঠাৎ করে চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে, আর ও এক্সাইটেড হয়ে মাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ মা, আমাকে আইডিয়া দেওয়ার জন্য। আর শেষমেশ ওই দিনটা এসে গেল, যার জন্য সবাই অপেক্ষা করছিল, ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের দিন। মানডের দিনে স্কুলের সব বাচ্চারা ফ্যান্সি ড্রেস পরে এসেছিল। গাট্টু তো পাইলট সেজে এদিক ওদিক উড়ছিল। বাচ্চাদের জাজ করার জন্য বিশেষ জাজ ডাকা হয়েছিল। আরে কোথায় সেই চিঙ্কি? বেচারি ভয়তে ঘর থেকে বেরোয়নি। তখনই চিঙ্কির এন্ট্রি হয়, আর সবাই ওর দিকে তাকিয়ে রইল। তারপরে একেবারে হেসে দিল, কারণ চিঙ্কি অনেকগুলো কাপড়ের ছোট ছোট টুকরো করে
তা দিয়ে একটা ড্রেস বানিয়েছিল। আরে চিঙ্কি, আর কিছু পেলে না পরার জন্যে? এ কি, তুমি তো পুরনো ফাটা কাপড়ের দোকান মনে হচ্ছ। জাজেসরা চিঙ্কিকে জাজ করলো আর তারপর রেজাল্ট শোনালো। তো বাচ্চারা, এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের উইনার হলো চিঙ্কি। এইটা শুনে গাট্টু আর বান্টি একদম শকড হয়ে গেল। আমি জানি আপনারা সবাই অবাক, আর আমিও অবাক ছিলাম চিঙ্কির ক্রিয়েটিভিটি দেখে। আপনারা সবাই তো রেডিমেড ড্রেস এনে পরে নিয়েছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চিঙ্কি কিছু একটা ক্রিয়েটিভ করেছে। সে নিজের বাবা মার ছোটবেলার কাপড়ের থেকে নিয়ে এখনকার পোশাকের মধ্যে একটু একটু টুকরো নিয়েছে আর একটা সুন্দর ডিজাইন বানিয়েছে। এই ড্রেসটাকে দেখে পুরনো দিনের কাপড়ের প্যাটার্ন মনে হয়, আর বোঝা যায় সেই সময় কি পরা হতো, সেই সময়ের ফ্যাশন। এবং এই জমানার ফ্যাশনটা অনেক রেফারেন্সেস আছে। ওর এই ড্রেসটাকে আমি আগে স্টাডির জন্য পাঠাবো, কিন্তু আগে আমি ওকে ডাকবো ট্রফি নেওয়ার জন্যে। চিঙ্কি স্টেজে গেল, আরও নিজের ট্রফি নিয়ে নিল। সবাই হাততালি দিয়ে চিঙ্কির অভিনন্দন করলো। আর এইভাবে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে চিঙ্কি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের চ্যালেঞ্জ পুরো করলো। বেবির মেকআপ পার্ট 2। এক শহরে বেবি নামের একটি বাচ্চা তার মা বাবার সাথে থাকত। বেবির বাবা অফিসে চাকরি করত আর তার মা হাউসওয়াইফ ছিল। তারই সাথে সাথে তার মা নিজের বিউটি পার্লার চালাতো। বাড়িতেই তার একটি ছোট পার্লার ছিল। সেখানে আশেপাশের সব মহিলারা নিজেদের সৌন্দর্য বাড়াতে আসত। এই গল্পটা একবার গরমকালের। গরমের ছুটিতে বেবি তার পুরো সময়টাই মায়ের সাথে বিউটি পার্লারে কাটাতো। বেবি পার্লারের জিনিস নিয়ে খেলতো আর মায়ের কাজেরও দেখাশোনা করত। গরমকাল মানে বিয়ের সিজন। এই সময় মায়ের কাছে বিউটি পার্লারে অনেক মহিলার ভিড় থাকতো। এই সব মহিলার সাথে সাথে বেবিকেও হ্যান্ডেল করতে করতে মা হাঁপিয়ে উঠত। বেবি, তোমাকে 1000 বার বলেছি পার্লারের জিনিসে একদম হাত দেবে না। কি হয়েছে মা? আমি ব্রাশ খুঁজে পাচ্ছি না। আমি তো ব্রাশে হাতই দিইনি। আমি জানি খেলতে খেলতে তুমি কোথাও একটা রেখেছো, এখন আর তোমার মনে পড়ছে না। ডোন্ট ওয়ারি মা, আমি ব্রাশ খুঁজতে তোমাকে হেল্প করে দেব। কোনো দরকার নেই, আমি খুঁজে নেব। তুমি যাও, বন্ধুদের সাথে খেলো। বেচারি বেবির মন খারাপ হয়ে যায়। ও তো শুধু মায়ের কাজ দেখতে চেয়েছিল। যখনই কোনো মহিলা ফেসিয়াল করাতে বা মেকআপ করাতে আসতো, মায়ের হাতের কাজ দেখে সব কাস্টমাররা খুশি হয়ে যেত। ওয়াও, আমাকে কি সুন্দর দেখতে লাগছে। তোমার হাতে জাদু আছে। এই কথা শুনে মায়ের সাথে সাথে বেবিও খুশি হয়ে যায়, আর মায়ের থেকে বেবিও বেশ ইমপ্রেস হয়। একদিন বেবি তার বান্ধবীদের সাথে গল্প করছিল। আমি তো বড় হয়ে আইপিএস অফিসার হব। আমি তো হিরোইন হব। বেবি, তুই বল, তুই বড় হয়ে কি হতে চাস? আমি বড় হয়ে মায়ের মতো পার্লার চালাবো। বেবির কথা শুনে ওর বান্ধবীরা হাসতে লাগে। আরে, তোমরা হাসছো কেন? হিরোইন আর আইপিএসরা কি মেকআপ করে না? তোমরা জানো আমার মা কত সুন্দর মেকআপ করে? আমিও মায়ের মতোই পৃথিবীর সব থেকে ভালো পার্লার চালাবো আর অনেক টাকা রোজগার করব। এই রকমই ছিল বেবির স্বপ্নগুলো, একদম ওর মতোই মিষ্টি মিষ্টি। মায়ের পার্লারে মিস ব্রেগেঞ্জা নামের এক মহিলা আসতেন। মিস ব্রেগেঞ্জা বেশ খিটখিটে আর রাগী ছিলেন। মিস ব্রেগেঞ্জা আসতেই বেবি পার্লার থেকে পালিয়ে যেত। শুধু বেবি নয়, বেবির মাও মিস ব্রেগেঞ্জাকে খুব ভয় পেত। এই ব্রুটা ঠিক করে হলো না কেন? আরে কি কত চিপ প্রোডাক্ট ইউজ করো তুমি, আর তোমার মেয়ে এই পার্লারে ঘোরাফেরা করছে কেন? ওর এখানে কি কাজ? নেক্সট টাইম থেকে যেন ওকে আর এই পার্লারে না দেখি। এই রকম ছিল মিস ব্রেগেঞ্জা, আমাদের গল্পের ভিলেন। একদিন মা মার্কেট থেকে অনেক এক্সপেন্সিভ মেকআপের জিনিস এনে বিউটি পার্লারে রেখে বাইরে বেরিয়ে যায়। এই সুযোগের সদ্ব্যবহার করে বেবি নিজের বান্ধবীদের নিয়ে পার্লারে ঢুকে জিনিসপত্র নিয়ে খেলতে শুরু করে। তখনই ওর এক বান্ধবী মায়ের নিয়ে আসা নতুন মেকআপ জিনিসগুলো লক্ষ্য করে। ওয়াও, মেকআপের জিনিস! আরে, এর মধ্যে তো সবকিছুই আছে। বেবি, তুমিও তোমার মায়ের মতো পার্লার চালাতে চাও না? তাহলে আজ তুমি এই জিনিসগুলো দিয়ে আমাদের মেকআপ করো। না না, মা রাগ করবে। অল্প একটু করে দাও, তোমার মা বুঝতেও পারবে না। আর তারপর
বেবি রাজি হয়ে গেল আর মায়ের আনা মেকআপের জিনিস দিয়ে নিজের বান্ধবীদের মেকআপ করতে শুরু করে দিল, ঠিক যেমন করে মা করে। ওয়াও, আমাদের তো হয়ে গেছে, এবার তোমার পালা। দুই বান্ধবী মিলে বেবির মেকআপ করতে শুরু করে। এইভাবে খেলতে খেলতে মেকআপের সব জিনিস শেষ হয়ে যায়। মা পার্লারে আসতেই দেখে মেকআপের সব জিনিস শেষ হয়ে গেছে। বেবির মুখে মেকআপ দেখে মা সব বুঝে যায়। সরি মা, খেলতে খেলতে সব জিনিস শেষ হয়ে গেছে। সরি মা, সরি। কিন্তু মা বেবির সাথে একটাও কথা বলে না, শুধু চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে। 5 মিনিট পর মিস ব্রেগেঞ্জা সেখানে আসে। মিস ব্রেগেঞ্জাকে দেখে বেবি মায়ের পিছনে লুকিয়ে পড়ে। চলো চলো, আমার বিয়ে বাড়ি যেতে লেট হয়ে যাবে, তাড়াতাড়ি আমার মেকআপটা করে ফেলো। মা মিস ব্রেগেঞ্জাকে মেকআপের জিনিসের ব্যাপারে বলতেই মিস ব্রেগেঞ্জা হঠাৎ খুব রেগে যান। কি বললে? জিনিস শেষ হয়ে গেছে? তুমি পার্লার চালাও নাকি সবজির ঠেলা গাড়ি? সব সময় কিছু না কিছু নাটক লেগেই আছে তোমার। পুরো মুডটাই নষ্ট করে দিলে আমার। বিয়ে বাড়ি যেতাম, এবার এই মুখ নিয়ে কি করে বিয়ে বাড়ি যাবো? দেখো, আমি তোমার নামে কমপ্লেন করব। তোমার একটা টাকাও আমি মেটাবো না। আজকে এখানেই তোমার খাতা আমি বন্ধ করলাম। মিস ব্রেগেঞ্জা মাকে আরো অনেক বকে, তারপর সেখান থেকে বেরিয়ে যায়। বেবি নিজের ভুল বুঝতে পারছিল। বেচারি মা কাঁদছিল। বেবি মাকে যে কিছু বলতো তার আগেই মা সেখান থেকে চলে গেল। 2 দিন মা বেবির সাথে কথা না বলে থাকে আর শুধু কাঁদতে থাকে। 3 দিনের দিন বেবি মায়ের কাছে গিয়ে বলে, মা প্লিজ আমার সাথে কথা বলো। আজ থেকে আমি আর কোনো জিনিসে হাত দেব না। প্রমিস। আমি শিক্ষা পেয়ে গেছি যে কারোর জিনিসকে তার পারমিশন ছাড়া হাত দেওয়া উচিত নয়। হাত দিলে কি হয় এটা আমি বুঝে গেছি। প্লিজ মা, প্লিজ মা। এই কথা শুনে মায়েরও মন গলে যায় আর সে বেবিকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগে। ক্লাস মনিটর। অনেক সময় আগে এক শহরে এক বড় স্কুল ছিল। সেই স্কুলের ক্লাসে এক 6 বছরের বাচ্চা মেয়ে চিঙ্কি পড়তো। একদিন টিচার চিঙ্কিকে নিজের কাছে ডাকলো। চিঙ্কি, আমার কাছে এসো। স্টুডেন্টস, চিঙ্কি সবসময় ক্লাসে ফার্স্ট আসে আর সে স্পোর্টস আর বাকি অ্যাক্টিভিটিসেও খুব ভালো। সেই জন্য আমি চিঙ্কিকে ক্লাসে মনিটর বানাচ্ছি। কিন্তু টিচার, আমি তো কোনোদিনই মনিটর হইনি, সেই জন্য আমি মনিটর হতে জানি না। কোনো ব্যাপার নেই, আমি তোমাকে শিখিয়ে দেবো। ওকে টিচার। এইভাবে চিঙ্কি ক্লাসের মনিটর হয়ে গেল আর সে এখন থেকে টিচারের সামনের সিটেই বসতো। টিচারের যে কোনো কাজ হতো সে চিঙ্কিকেই বলতো। এইভাবে সব জিনিস ঠিক যাচ্ছিল। চিঙ্কি ক্লাসের মনিটর হয়ে খুশি ছিল। তারপরে একদিন টিচার চিঙ্কিকে বললেন, চিঙ্কি, আমি একটা কাজে প্রিন্সিপালের রুমে যাচ্ছি, তুমি ক্লাসের ধ্যান রেখো আর দেখো কোনো স্টুডেন্ট যেন না চেঁচায়। ওকে টিচার। এই বলে টিচার সেইখান থেকে চলে যায়। টিচারের যাওয়ার পরে সব বাচ্চারা ক্লাসে চেঁচামেচি শুরু করে। তারপরে সব বাচ্চারা এক জায়গায় জড়ো হয়ে জোরে জোরে কথা বলতে শুরু করে। তোমরা জানো, কাল ইউটিউবের পুনটুন কিডস চ্যানেলে আমি একটা খুব সুন্দর কার্টুনের গল্প দেখেছি। আমি তো রোজ পুনটুন কিডসের কার্টুন দেখি। সবাইকে এমন করে আওয়াজ করতে দেখে চিঙ্কি তাদের বলল, চেঁচিও না প্লিজ, সবাই নিজের সিটে বসে যাও। কিন্তু কেউ চিঙ্কির কথা শুনল না। সবাই আওয়াজ করতে থাকলো। এর মধ্যেই টিচার এসে গেল। এটা কি হচ্ছে? টিচারকে দেখে সব স্টুডেন্ট ভয় পেয়ে যায় আর নিজের নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। চিঙ্কি, আমি তোমাকে ক্লাসের ধ্যান রাখতে বলেছিলাম না? সরি টিচার। এমনটি আরো অনেকবার হলো। যখন আরো একদিন টিচারকে ক্লাস থেকে বাইরে যেতে হলো তো উনি চিঙ্কিকে বললেন, চিঙ্কি, আমি একটা কাজে লাইব্রেরি যাচ্ছি, তুমি ক্লাসের ধ্যান রেখো। টিচার, কিন্তু কেউ আমার কথা শোনে না। চিঙ্কি, কোনো স্টুডেন্ট যদি চেঁচায় তাহলে তুমি ওদের কিছু বলবে না, শুধু ব্ল্যাকবোর্ডে নাম লিখে দেবে।
ফিরে এসে আমি সেই স্টুডেন্টকে নিজে পানিশমেন্ট দেবো। ওকে টিচার। চিঙ্কির এমন বলাতে টিচার ক্লাস থেকে চলে গেল। আর ওনার যাওয়ার পরেই স্টুডেন্টসরা প্রতিবারের মতন মজা করতে শুরু করে দিল। কিন্তু এইবার চিঙ্কি কাউকে কিচ্ছু বলল না, আর এক এক করে সে স্টুডেন্টসদের নাম ব্ল্যাকবোর্ডে লিখে দিল। কিছুক্ষণ পর টিচার ফেরত আসে। ফেরত আসার পরে টিচার দেখলেন ব্ল্যাকবোর্ডে অনেক স্টুডেন্টদের নাম লেখা রয়েছে। যাদের যাদের নাম বোর্ডে লেখা আছে ওই স্টুডেন্টরা হাত উঁচু করে দাঁড়িয়ে যাও। এমন অনেকবার হলো, তাই এখন টিচারের পানিশমেন্টের ভয়তে স্টুডেন্টসরা ক্লাসে চেঁচামেচি করা বন্ধ করে দিল। আর এই কারণে এখন কোনো স্টুডেন্ট চিঙ্কির সঙ্গে কথা বলতো না। আমি তোমার সঙ্গে কথা বলবো না, তুমি আমাদের নাম বোর্ডে লিখে দাও, আর তারপরে টিচার আমাদের পানিশমেন্ট দেয়। চিঙ্কি ক্লাসে একলা থাকতে লাগলো। ক্লাসে কেউ তার সঙ্গে কথা বলতো না, আর না কেউ তার বন্ধু হতে চাইতো। একদিন সে নিজের ঘরে চুপচাপ বসেছিল। তখনই তার মা ঘরের ভেতরে আসলো। কি হলো চিঙ্কি, তোমার মন এত খারাপ কেন? চিঙ্কি মাকে ক্লাসে ঘটে থাকা প্রত্যেকটা কথা জানালো। তারপরে চিঙ্কি বলল, মা, আমার ক্লাস মনিটর হওয়ার নেই। আমি কালকেই টিচারকে বলবো যে উনি অন্য কাউকে মনিটর বানিয়ে দিন। কিন্তু চিঙ্কি, তুমি তো ক্লাস মনিটর হয়ে খুশি ছিলে। হ্যাঁ, কিন্তু এখন কেউই আমার সঙ্গে কথা বলে না, কেউ আমার বন্ধু হতে চায় না। চিঙ্কি, তোমার এরকম হার মানা উচিত নয়, বরং এই প্রবলেমের কিছু সলিউশন বার করা উচিত। মনে রেখো, সব প্রবলেমের কোনো না কোনো সলিউশন নিশ্চয়ই আছে। চিঙ্কির মায়ের আইডিয়া ভালো লাগলো। তার মাথায় এক আইডিয়া আসলো। পরের দিন যখন টিচার ক্লাস থেকে বাইরে গেল, তখন সে সব স্টুডেন্টদের বলল, আমি জানি, আমি যখন তোমাদের নাম বোর্ডে লিখি তখন তোমরা পানিশমেন্ট পাও, সেই জন্য তোমরা কেউ আমার সঙ্গে কথা বলো না। কিন্তু আমার ক্লাস মনিটর হতে খুব ভাল লাগে। কিন্তু তোমরা যদি বিনা চেঁচিয়ে ধীরে ধীরে কথা বলো, তাহলে আমি তোমাদের নাম বোর্ডে লিখব না। হ্যাঁ চিঙ্কি, এই আইডিয়াটা ঠিক। এতে আমরা কথা বলতে পারবো আর কেউ পানিশমেন্টও পাবে না। হ্যাঁ, আর আমরা সবাই আবার বন্ধু হয়ে যাব। এইভাবে চিঙ্কির আইডিয়াতে চিঙ্কি ক্লাসের মনিটরও থাকলো, আর সব স্টুডেন্টরা আবার তার বন্ধু হয়ে গেল। চিঙ্কির আইডিয়া। অনেক সময় আগে কোনো শহরে চিঙ্কি নিজের বাবা মায়ের সঙ্গে থাকতো। ওনাদের ছাড়া ঘরে পূজা নামের একটা কাজের মেয়ে থাকতো, যে ঘরের সব কাজ করত। মালকিন, ঘরের সব কাজ হয়ে গেছে। ঠিক আছে, এখন তাড়াতাড়ি খাবার বানিয়ে দাও। মালকিন, সব খাবার তৈরি। ঠিক আছে, এখন তুমি তাড়াতাড়ি চিঙ্কিকে স্কুল থেকে নিয়ে এসো। মালকিন, চিঙ্কিকে স্কুল থেকে নিয়ে আসলাম। এইভাবে সব ঠিক চলছিল। তারপরে একদিন পূজা অসুস্থ হয়ে যায়। মালকিন, আজ আমার শরীর অনেক খারাপ, আজ আমি কাজ করতে পারবো না। কোনো ব্যাপার না পূজা, আজ তুমি ছুটি নিয়ে নাও। ছুটি নিয়ে পূজা ঘরে চলে গেল। সেদিন ঘরের কাজ সব মাকে করতে হয়। পরের দিন সকালে মা পূজার অপেক্ষা করছিল, কিন্তু পূজা আসলো না। এই পূজা তো আজও আসলো না, আজও আমাকে ঘরের কাজ করতে হবে। পরের দিন মা পূজার অপেক্ষা করছিল। ভগবান করুক আজ পূজাটা এসে যাক, না হলে আজও সব কাজ আমাকে করতে হবে। তখনই ওদের বাড়িতে জ্যোতি নামের একটা অন্য মেয়ে আসলো। তুমি কে, আর আমাদের বাড়িতে কেন এসেছো? আমার নাম জ্যোতি। পূজা দিদির শরীর অনেক খারাপ, তাই যতক্ষণ ওনার শরীর না ঠিক হয় ততদিন উনি আমাকে ওনার কাজ করতে বলেছেন। সত্যি? ঠাকুরের কৃপা। চল এখন তাড়াতাড়ি কাজে লেগে পড়। জ্যোতি কাজে নেমে পড়ে। পূজার মতন জ্যোতি অনেক ভালো কাজ করত, আর খাবার তো সে এমন বানাতো যে ঘরের সবাই আঙ্গুল চাটতে থাকতো। জ্যোতি দিদি, তুমি এমনই রোজ নতুন নতুন জিনিস বানাতে থেকো। ঠিক আছে চিঙ্কি। এখন জ্যোতি রোজ চিঙ্কিকে নতুন নতুন খাবার বানিয়ে খাওয়াতে শুরু করে। তারপর একদিন চিঙ্কি নিজের ঘরে বসে স্কুলের হোমওয়ার্ক করছিল।
তখনই ওর সামনের থেকে একটা ইঁদুর দৌড়ে গেল। মা, আমার রুমে ইঁদুর আছে। কি? কোথায় ইঁদুর? ও বাইরে চলে গেল। কোথায় গেল? ওই যে। মা আর চিংকি ওর পিছু ধরে, কিন্তু তার আগে সেই ইঁদুর পালিয়ে যায়। মা, জেরি তো পালিয়ে গেল। জেরি কে? দূর, ওই টিভিতে টম এন্ড জেরি আসতো না, সেখানে ইঁদুরের নাম জেরি হয়। ঠিক আছে, কিন্তু এখন এই জেরিকে ধরবো কি করে? তারপরে ইঁদুরকে ধরার জন্য মা আর চিংকি অনেক কিছু করলো। এতে জেরি নিশ্চয়ই আটকে যাবে। এটা খেয়ে জেরি অজ্ঞান হয়ে যাবে আর আমরা তাকে ধরে নেব। এটা গন্ধে জেরি অজ্ঞান হয়ে যাবে আর আমরা ওকে ধরে নেব। এমনকি তাকে ধরার জন্যে মা বেড়ালও নিয়ে আসে। বেড়ালের তো কাজই হয় জেরিকে ধরা। এখন জেরি কোথায় যাবে? কিন্তু ইঁদুর হাতে আসলো না। শেষমেশ হেরে মা বলল, ছেড়ে দাও, আমি হার মানলাম। কিন্তু চিংকি হার মানল না। সে ইঁদুরকে ধরার ব্যাপারে ভাবতে থাকে। আমি এই জেরিকে ধরেই ছাড়বো। তারপরে একদিন চিংকি নিজের ঘরে বসে স্কুলের হোমওয়ার্ক করছিল। তখনই সে দেখল সেই ইঁদুর চিংকির হালুয়ার বাটির থেকে হালুয়া খাচ্ছে। এই দেখে সে সব বুঝে যায় আর দৌড়ে নিজের মায়ের কাছে যায়। মা, আমি জানতে পেরে গেলাম যে জেরিকে কি করে ধরবো। চিংকি খাঁচাতে জ্যোতির বানানো হালুয়া রাখে আর তার হ্যান্ডেলে লাগানো তার বেঁধে সে দূরে গিয়ে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পরে ইঁদুর হালুয়ার সুগন্ধে আসে আর খাঁচার ভেতরে চলে যায়। ইঁদুরের খাঁচাতে আসার পরে চিংকি তার টেনে দেয়, যার কারণে ইঁদুর খাঁচাতে ফেসে যায়। ইয়ে! আমি জেরিকে ধরে ফেললাম। কিন্তু তুমি কি করে জানলে যে জেরি হালুয়া খেতে নিশ্চয়ই আসবে? সেইটা এমন করে, যখন আমি নিজের ঘরে বসেছিলাম তখন আমি দেখলাম যে জেরি জ্যোতি দিদির বানানো হালুয়া খাচ্ছিল। তারপর আমি ভাবলাম যে যখন থেকে জ্যোতি দিদি এসেছে এই জেরি আমাদের বাড়িতে আসতে শুরু করেছে। ব্যাস, আমি বুঝে গেলাম যে জ্যোতি দিদির বানানো সুস্বাদু খাবার খেতে আমাদের বাড়িতে আসছে। আরে বাহ চিংকি, এইটা তো তুমি খুব দারুণ আইডিয়া লাগালে। থ্যাংক ইউ মা। এইভাবে চিংকি নতুন মেয়েদের সুস্বাদু খাবারের কারণে ঘরে এসে থাকা ইঁদুরকে নিজের আইডিয়া দিয়ে ধরে ফেলে। তো বাচ্চারা, এই গল্পের থেকে আমরা কি শিক্ষা পাই? যে প্রবলেমের কোনো না কোনো সলিউশন নিশ্চয়ই থাকে। তাই চিংকির মতন বিনা হার মেনে প্রবলেমের সলিউশন খুঁজতে থাকা উচিত। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।